হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিসিএস প্রিলি লাইভ কোর্সের গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাসে চলে আসলাম। আজকে আমরা যেই টপিকটি নিয়ে পড়াশোনা করব সেটি হলো সেন্টেন্স টাইপের পড়াশোনা, অর্থাৎ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স। আমি আবারও বলছি, সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স। এই টপিক থেকে গত বিসিএস এ অর্থাৎ 45তম বিসিএস এ 3টা প্রশ্ন আসছিল। সো বুঝতেই পারছি তাহলে এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট, তাই না? একটা টপিক থেকে 3টা প্রশ্ন আসছে। সো অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। শুরু করতে চাই, মেইন পড়াতে যেতে চাই। শুরু করার পূর্বে বরাবরের মতো একটু কনফার্ম করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অল ক্লিয়ার লিখে জানান যাতে আমরা পড়াশোনা শুরু করতে পারি। বরাবরের মতো আমরা একটু টাইম নিব, সময় নিব 1-2 মিনিটের মতো, যাতে আমরা বাকি সবাই ক্লাসটিতে এঙ্গেজ হয়ে যেতে পারি। একটু কনফার্ম করবেন যে সবকিছু ঠিক আছে কিনা, অল ক্লিয়ার আছে কিনা। একটু লিখে জানান অল ক্লিয়ার। আমরা একটু সময় নিচ্ছি, হ্যাঁ, অল ক্লিয়ার লিখে জানাবেন। আমরা যে টপিকটা পড়ছি আজকে সেটা হলো সেন্টেন্স টাইপের পড়াশোনা। হ্যাঁ, সেন্টেন্স, সবকিছুই সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স এবং সেন্টেন্স। ওকে, একটু কনফার্ম করতে হবে, ঠিক আছে? ইকবাল লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বগুড়া থেকে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। জাস্ট ইকবাল, আপনি আমাকে একটু কনফার্ম করেন যে সবকিছু ঠিক আছে কিনা। বাকি যারা জয়েন করেছেন এই লাইভ ক্লাসটিতে একটু দ্রুত কনফার্ম করেন যে সবকিছু ঠিক আছে। ইকবাল লিখেছেন যে অল ক্লিয়ার। ওকে, আরো 2-1 জন লিখেন অল ক্লিয়ার, তাহলে বুঝতে পারবো সবার সব কানেকশন ঠিক আছে, অডিও ভিডিও আমার এন্ড থেকেও সবকিছু ঠিকঠাক আছে। একটু সময় নিচ্ছি আমরা। বাকি যারা জয়েন করেছেন তারা একটু দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক আছে, অর্থাৎ অল ক্লিয়ার আছে। আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়াশোনা করব। 45 বিসিএস এই টপিক থেকে 3টা প্রশ্ন আসছিল। 3টা প্রশ্ন আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিব। জাস্ট একটু কনফার্মেশন পাওয়ার পরে আমরা মূল পড়াশোনাতে চলে যাব। ওকে, এখনো কিন্তু বাকিরা আমাকে কনফার্ম করেন নাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, মাহমুদ আক্তার দিনা লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার। ওকে, নুসরাত সাদিয়া সামিয়া স্মিতা, না তাই না, স্মিতা, হ্যাঁ, ওকে লিখেছেন যে অল ক্লিয়ার, অর্থাৎ সবকিছু যেহেতু অল ক্লিয়ার আছে, আমরা পড়াশোনা শুরু করতে পারি। উই আর রেডি টু গো, উই আর রেডি টু স্টার্ট আওয়ার লাইভ ক্লাস। উমি রহমান লিখেছেন, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল, আপনি এখন কোথায় আছেন? জবে। কোথায় আছেন? জবে। আচ্ছা, জিহান রাজ লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ইকবাল লিখেছেন আপনি এখন কোথায় আছেন? জবে। এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় এর আগেও, আমি হচ্ছে 40তম বিসিএস থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনে জব করি। হ্যাঁ, যারা জানেন না আর কি। ওকে, তো বেসিক্যালি আজকে আমাদের টপিক হলো সেন্টেন্স নিয়ে। তো শুরু করি একেবারে ফার্স্ট থেকে, প্রি অ্যাসেসমেন্ট নিয়ে। আমরা বরাবরের মতো বিগত 45তম বিসিএস এই টপিক থেকে 3টা প্রশ্ন আসছিল। ওকে, চলেন তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন। এটা ছিল 45 বিসিএস এর প্রশ্ন। আমি বলেছি 3টা প্রশ্ন ছিল। একটু ঝটপট আমাকে জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক যেহেতু আছে, এই প্রশ্নের উত্তরটা কি হবে। নির্মল বিশ্বাস লিখেছেন ওকে, কেমন আছেন? দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই বিন মোর ফার্স্ট সাইটেড। এটা হচ্ছে হতে পারতো, এটা কাজ করতে পারতো যদি আমি আরেকটু সচেতন হতাম, যদি আমি আরেকটু ফার্স্ট সাইটেড হতে পারতাম। ফার্স্ট সাইটেড মানে কি? ভালো বুদ্ধি সম্পন্ন বা দূরদৃষ্টি সম্পন্ন যদি আমি হতে পারতাম। ফার মানে দূর, সাইটেড মানে দৃষ্টি সম্পন্ন। দূরদৃষ্টি সম্পন্ন হতে পারলে হচ্ছে আমার জন্য এটা ভালো হতো এবং এই প্রসেসটা কাজ করতে পারতো। ওকে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন। কন্ডিশনাল সেন্টেন্স থেকে ইউজুয়ালি প্রশ্ন এসে থাকে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, একটু দ্রুত জানিয়ে দিবেন আমাকে অ্যান্সার কি হবে। ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ অপশন বি। আমরা একটু পরে এই টপিকগুলো যখন বিস্তারিত পড়াশোনা করব তখন কিন্তু আমরা ভালো মতো এগুলো বুঝবো। জাস্ট আমরা এখন প্রি অ্যাসেসমেন্ট হিসেবে একটা জাস্ট
মানে প্রাক মূল্যায়ন হিসেবে কয়েকটা প্রশ্ন দেখি আপনাদেরকে আজকে এই ক্লাসটি শুরু করতে চাচ্ছি। সো দ্য অ্যান্সার ইজ হ্যাড অপশন বি। 45 বিসিএস এর একটি প্রশ্ন গেল, আমরা এবার 45 বিসিএস এর আরেকটি প্রশ্নতে যাব, সেটি হলো ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এটিও কিন্তু 45th বিসিএস আসছে। এই সেন্টেন্সটি কি একটি সিম্পল সেন্টেন্স, নাকি একটি কম্পাউন্ড সেন্টেন্স, নাকি একটি কমপ্লেক্স সেন্টেন্স, নাকি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? সো সবাই চলে আসেন। প্রশ্ন নাম্বার 2, ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটি কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? খুবই সহজ একটি প্রশ্ন, খুবই সহজ একটি প্রশ্ন। জাস্ট একটি শব্দ দেখে এই প্রশ্নটাকে উত্তর করা যাবে। জাস্ট এই লেস্ট শব্দটাকে দেখে এই প্রশ্নটাকে উত্তর করা যাবে। ঠিক আছে, লেস্ট শব্দ দেখে এই প্রশ্নটাকে কিভাবে উত্তর করা যাবে আমরা একটু পরে যখন বিস্তারিত পড়াশোনা করব তখন কিন্তু আমরা এই টপিকটা নিয়ে আমাদের যতটুকু প্রবলেমস আছে সেই প্রবলেমস গুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। এবার আমরা চলে যাব এই প্রশ্ন ছাড়া, এটা উত্তর হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 3, অর্থাৎ আরেকটি প্রশ্নে আমরা চলে যেতে চাই। প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3 তে যেটি আছে এটিও 45th বিসিএস এর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যতগুলো সেন্টেন্স আছে এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স একটি আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য আমরা গতকালকেও কিন্তু ভয়েস চেঞ্জে পড়েছি এটি, যে আদেশমূলক বাক্য, ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স শুড স্টার্ট উইথ এ ভার্ব। যেমন আমি আপনাকে বললাম গো দেয়ার, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ঠিক আছে, শাট আপ। এগুলো কি বলেন তো? জাস্ট কাউকে আদেশ করা, উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া। এই বাক্যগুলো অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সেস মাস্ট স্টার্ট উইথ কি বলেন, সাবজেক্ট নাকি ভার্ব? ডেফিনেটলি ভার্ব দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ যেই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট কিন্তু কোনো ভার্ব না, হোয়াট কোনো ভার্ব না, আই কোনো ভার্ব না, শাহিন কোনো ভার্ব না, শার্ট হচ্ছে ভার্ব, তাই না? শার্ট হচ্ছে ভার্ব। সো যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে উত্তর হচ্ছে অপশন এ। পারফেক্ট, ওকে। সো মোটামুটি 45th বিসিএস এ 3টি প্রশ্ন আসছে টপিক থেকে, আমরা 3টি প্রশ্ন দেখে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের মূল পড়াশোনা। সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। কেন গুরুত্বপূর্ণ? ফার্স্টে যদি আপনাকে আমি বলি যে আপনার ডেইলি লাইফে, আপনার চাকরি পড়াশোনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিখতে হবে। হয় প্যারাগ্রাফ লিখবেন, অথবা ট্রান্সলেশন লিখবেন, অথবা প্যাসেজ দেখে দেখে লিখবেন, অথবা ট্রান্সলেশন ছাড়াও লেটার আছে, এসে আছে, এরকম টাইপের অনেক কিছু লিখতে হয়। আমরা যদি বিসিএস রিটেনের কথা বলি তাহলে আমাদেরকে প্যাসেজ থেকে লিখতে হয়, ট্রান্সলেশন লিখতে হয়, লেটার লিখতে হয়, এসে লিখতে হয়, এরকম টাইপের অনেক লেখালেখি করতে হয়। এই প্রতিটা লেখা কিন্তু লিখেন মানে আপনি সেন্টেন্স লিখেন, এন্ড অল দিস সেন্টেন্সেস শুড বি গ্রামাটিক্যালি পারফেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট। সো গ্রামাটিক্যালি পারফেক্ট সেন্টেন্স যারা লিখতে পারেন, যারা গ্রামাটিক্যালি পারফেক্ট সেন্টেন্স লিখতে পারেন তারা কিন্তু অবশ্যই, তারা যেহেতু গ্রামাটিক্যালি পারফেক্ট সেন্টেন্স হয়ে যায় আপনার, তার মানে কি আপনি রাইটিং পার্টে ভালো, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি দক্ষতা রাখেন। ওকে, সো চলেন তাহলে আমরা মূল পড়াশোনাতে চলে যাই। মূল পড়াশোনা হলো সেন্টেন্স কি। ওকে, সেন্টেন্স আপনি যখন বলেন, এই যে একটা সেন্টেন্স বলছেন, ধরেন শাহিন ইজ প্লেইং ফুটবল, এই সেন্টেন্সটার মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। সো শাহিন ইজ প্লেইং ফুটবল, এই সেন্টেন্সটার একটা কমপ্লিট সেন্স আছে যে শাহিন ফুটবল খেলছে। আপনি যদি বলতেন গরু ফুটবল খেলছে, আপনি যদি বলতেন মহিষ ফুটবল খেলছে, তখন কিন্তু এই বাক্যগুলোর কোনো সেন্স থাকতো না। আপনি বলতে পারেন যে আকাশে পাখি উড়ে, এটার সেন্স আছে, কিন্তু আপনি যদি বলেন আকাশে হাতি উড়ে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। অর্থাৎ সেন্টেন্স ওটা কি বলতে পারবেন যে সেন্টেন্সের সেন্স আছে। এই কারণে বলা হয় সেন্টেন্সের ডেফিনেশন আমরা বলি আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। একটি একগুচ্ছ শব্দ যার কমপ্লিট সেন্স আছে, একগুচ্ছ শব্দ যার সেন্স আছে তাকে আমরা বলি হচ্ছে সেন্টেন্স। সেন্স না থাকলে সেন্টেন্স বলার কোনো সুযোগ নাই। আপনি কখনোই বলতে পারেন না আকাশে হাতি উড়ে, সেন্স এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স, তাই না? আপনি কখনোই বলতে পারেন না যে মাঠে গরুগুলো ফুটবল খেলছে, তাই না? সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো সেন্স থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? বাংলা এটাকে আমরা যেটা কি যেন বলি, আকাঙ্ক্ষা, আসক্তি,
আসক্তি, যোগ্যতা, এরকম টাইপের বাংলাতে একটা কি যেন গ্রামার আছে, তাই না? এই সেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। ওকে, সো রেন এন্ড মার্টিন বলেছেন যে একগুচ্ছ শব্দ যাদের কমপ্লিট সেন্স মেক করে এদেরকে আমরা সেন্টেন্স বলি, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম টাইপের কিছু ইস্যু নিয়ে আমরা সেন্টেন্স গঠন করি। ওকে, গ্রুপ, জিহানরাজ গ্রুপে অ্যাড হতে চাই। ও আপু সরি আই কুডন্ট রিকগনাইজ ইউ। আচ্ছা, ওকে। তো দেখি আমরা সেন্টেন্স পড়তে গেলে, শুনেন, সেন্টেন্স অনেক পরের বিষয়। একটা সেন্টেন্স গঠন করতে গেলে আপনাকে ছোট 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 কিছু শব্দ জানতে হবে। একটা সেন্টেন্স গঠন করতে গেলে আপনাকে কিছু বিষয় জানতে হবে। ধরেন আপনি একটা সেন্টেন্স গঠন করতে চান, সেন্টেন্সটার নাম হচ্ছে শাহিন ইজ প্লেইং ফুটবল। এই সেন্টেন্স গঠন করার জন্য আপনি সাবজেক্ট নিয়ে আলোচনা করবেন, আপনি ভার্ব নিয়ে আলোচনা করবেন, আপনি অবজেক্ট নিয়ে আলোচনা করবেন, প্রতিটা ওয়ার্ড নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এইভাবে আলোচনা করার জন্য, সেন্টেন্স জানার জন্য আমাদের ছোট ছোট কিছু পয়েন্ট জানতে হবে। সেন্টেন্স অনেক পরের বিষয়। সেন্টেন্সে যেতে হলে, সেন্টেন্স উত্তর করতে গেলে আপনাকে কিছু পয়েন্ট জানতে হবে। এর মধ্যে ফার্স্ট পয়েন্ট, সেন্টেন্স জানার জন্য ফার্স্ট পয়েন্ট হলো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব, যেটা কিনা সেন্টেন্সের মূল, সেন্টেন্সের নিউক্লিয়াস, সেন্টেন্সের একেবারে প্রাণ হলো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব কোনটা? ফাইনিট ভার্ব হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্ড পাস্ট ফর্ম, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম। এই দুটাকে আমরা বলছি ফাইনিট ভার্ব। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এই দুটার নাম হলো ফাইনিট ভার্ব। এবার নন ফাইনিট তাহলে কোনটি? নন ফাইনিট হলো ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। অর্থাৎ এই দুইটা পার্ট দিয়ে আপনি সেন্টেন্স গঠন করতে পারবেন। এই দুইটা পার্ট দিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারি, ঠিক আছে? ওকে, এবার আসেন নিচের যে 3টা পার্ট আছে, এই 3টা পার্ট দিয়ে আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারি না। কেন পারি না? কারণ ওদের নাম হচ্ছে নন ফাইনিট ভার্ব। বলাই আছে নন মানে না, পারা যাবে না, সেন্টেন্স মেক করা যাবে না, এদের অধিকার নাই, এদেরকে অধিকার দেওয়া হয় না সেন্টেন্স গঠন করার জন্য। এদেরকে দিয়ে আপনি কখনো টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। টেন্স আইডেন্টিফাই করার যে ওয়েটা, সেটা দিয়ে আপনি ফাইনিট এবং নন ফাইনিট চিনতে পারবেন। ধরেন আমি আপনাকে বললাম আই গো, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা একটা ফাইনিট ভার্ব। আমি আপনাকে বললাম আই ওয়েন্ট, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা একটা ফাইনিট ভার্ব। কিন্তু আমি যখন আপনাকে বলবো যে আই গোয়িং, আই গোয়িং, এটা কোন টেন্স? এটা কোনো টেন্স না। টেন্স যেহেতু না, তাহলে এটা কোনো ফাইনিট ভার্ব না। ফাইনিট ভার্ব মানে সে টেন্সের স্ট্রাকচারে পড়বে। এই কথাটা খুবই সুন্দর মতো খাতায় লিখে রাখেন। ফাইনিট ভার্ব মানে সে টেন্সের গঠনে পড়বে। নন ফাইনিট ভার্ব কোন টেন্সের গঠনে পড়ে না। লিখে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ফাইনিট ভার্ব মানে টেন্সের স্ট্রাকচারে সে পড়বে, নন ফাইনিট ভার্ব মানে সে টেন্সের কোন স্ট্রাকচারে পড়বে না। ওকে, এবার তাহলে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, কারণ সে কোনো টেন্সের স্ট্রাকচারে পড়ে নাই। এবার এই নন ফাইনিট কে আপনি টেন্সের স্ট্রাকচার নিতে পারবেন যদি আপনি এখানে একটা এম যুক্ত করে দেন, তাহলে কিন্তু এবার সে টেন্সের গঠনে পড়ে গেল। ওটা এই টেন্সের নাম কোন টেন্স হবে? এই টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেহেতু সে টেন্সের গঠনে পড়ে গেল, তার নাম এখন হচ্ছে ফাইনিট ভার্ব। ওকে, তার নন ফাইনিট ভার্বের পূর্বে একটা যুক্তিসঙ্গত অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সেটা ফাইনিট ভার্ব হয়ে যেতে পারে বা হয়। আবারও বলছি, নন ফাইনিট ভার্বের পূর্বে একটা যুক্তিসঙ্গত অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সেটা ফাইনিট ভার্বে রূপান্তরিত হয়। আই গন, এটা কোন টেন্স? এটা কোনো টেন্স না। আই গন, এটা কোনো টেন্স না। ওকে, টেন্স না মানে এটা কোনো ফাইনিট ভার্ব না। টেন্স না মানে এটা কোনো ফাইনিট ভার্ব না। এখন যদি আমি এখানে একটা হ্যাভ যুক্ত করে দেই, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসলো। আর যখনই সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসলো, তখনই তার নাম হয়ে গেল ফাইনিট ভার্ব। অর্থাৎ নন ফাইনিট ভার্বকে, এই যে নন ফাইনিট ভার্ব,
তার পূর্বে একটা যুক্তিসঙ্গত অক্সিলারি ভার্ব ব্যবহার করে, এই যে নন ফাইনিট ভার্ব, তার পূর্বে যুক্তিসঙ্গত একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করে এটাকে ফাইনিট ভার্বে রূপান্তরিত করা যায়, এটাকে একটা টেন্সের গঠন দেওয়া যায়, টেন্সের একটা আকৃতি দেওয়া যায়, তখনই কিন্তু সেটা সঠিক বাক্য, কারেক্ট একটা বাক্য, পূর্ণাঙ্গ বাক্য হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা পারি না। ওকে, তাহলে বোঝা গেল যে নন ফাইনিট এবং ফাইনিটের মধ্যে একটাই পার্থক্য, ফাইনিট সে টেন্সের গঠন অনুসারে হবে, নন ফাইনিট তার কোনো টেন্সের গঠন অনুসারে উত্তর হওয়ার সুযোগ নাই। এবার তাহলে আমরা সেন্টেন্স যে গঠন করি, সেন্টেন্স গঠন করার জন্য ফাইনিট ভার্ব ছাড়া কোনো উপায় নাই। ওকে, তাহলে সেন্টেন্স মানে ফাইনিট ভার্ব, সেন্টেন্স মানে টেন্স, তিনটা কথা মনে রাখবো, ফাইনিট ভার্ব, সেন্টেন্স, টেন্স, ফাইনিট ভার্ব, সেন্টেন্স, টেন্স, এই তিনটা কথা আমি লিখে দিচ্ছি। ফাইনিট ভার্ব মানে কি, একটা টেন্সের গঠনে পড়বে, আর টেন্সের গঠনে পড়লো মানে কি, তার নাম হচ্ছে সেন্টেন্স। ওকে, তার নাম হলো সেন্টেন্স। তাহলে ফাইনিট ভার্ব মানে টেন্স, টেন্স মানে সেন্টেন্স। নন ফাইনিট এদের কোনো ভ্যালু নাই, নন ফাইনিট এরা কোনো সেন্টেন্স গঠন করতে পারে না, এরা কোনো টেন্সের মধ্যে পড়ে না। তবে নন ফাইনিটের পূর্বে একটা যুক্তিসঙ্গত অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সেইটা কিন্তু তখন ফাইনিট ভার্বে রূপান্তরিত হয়ে যায়। যেমন আপনাদেরকে কয়েকটা সেন্টেন্স দিচ্ছি আমি, এই 5টা সেন্টেন্সের মধ্যে কোনটা কোনটা কারেক্ট আর কোনটা কোনটা ইনকারেক্ট আমাকে বলেন। এই 5টার মধ্যে কারেক্ট কোনটা এবং ইনকারেক্ট কোনটা একটু দ্রুত বলেন তো। এখানে সেন্টেন্স আছে 5টি, এর মধ্যে কয়েকটা সেন্টেন্স আছে কারেক্ট এবং কয়েকটা সেন্টেন্স আছে ইনকারেক্ট। আবারও বলছি, কিছু সেন্টেন্স আছে কারেক্ট এবং কিছু সেন্টেন্স আছে ইনকারেক্ট। তো এই যে কারেক্ট এবং ইনকারেক্ট সেন্টেন্স আছে, কোনটা কোনটা কারেক্ট একটু দ্রুত আমাকে বলেন তো, কোনটা কোনটা একটু কারেক্ট দ্রুত বলেন তো, বলেন কোন কোন সেন্টেন্স গুলো কারেক্ট। নির্মল বিশ্বাস, হ্যাঁ ভালো বলেছেন, নির্মল বিশ্বাস ভালো বলেছেন, যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় না এদের নাম হলো নন ফাইনিট ভার্ব। এই সেন্টেন্স গুলোর মধ্যে কারেক্ট আছে কোনটা কোনটা একটু বলেন তো। ডেফিনেটলি এটা একটা নন ফাইনিট ভার্ব, এটা একটা নন ফাইনিট ভার্ব, এটা একটা নন ফাইনিট ভার্ব, অর্থাৎ এরা হলো ইনকারেক্ট। এটা একটা ফাইনিট ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একটা ফাইনিট ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এরা হলো ফাইনিট, তাই না? ওকে, তাহলে আমরা দেখে যাই অ্যাকচুয়ালি কোনটা কোনটা কারেক্ট এবং কোনটা কোনটা ইনকারেক্ট। এটা নন ফাইনিট তাই ছিল এটা ইনকারেক্ট, এটা নন ফাইনিট তাই এটা ইনকারেক্ট, এটাও নন ফাইনিট তাই এটা ইনকারেক্ট, এটা হচ্ছে ফাইনিট তাই এটা কারেক্ট, এটা হচ্ছে ফাইনিট তাই এটা কারেক্ট। অর্থাৎ ফাইনিট হওয়ার জন্য কি হতে বলুন তো, কারেক্ট হওয়ার জন্য ফাইনিট ভার্ব হওয়াটা ইম্পর্টেন্ট, কারেক্ট হওয়ার জন্য ফাইনিট ভার্ব হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারেক্ট হওয়ার জন্য ফাইনিট ভার্ব হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এটা নন ফাইনিট, এটা নন ফাইনিট, এটা নন ফাইনিট মানে এরা হলো ইনকারেক্ট, এটা ফাইনিট, এটা ফাইনিট মানে হলো এরা কারেক্ট, ঠিক আছে? এবার একটু যদি খেয়াল করি আমরা, এই নন ফাইনিট গুলোর পূর্বে আমি একটা আর যুক্ত করে দিলাম, দ্য চিলড্রেন আর গোয়িং টু স্কুল, কারেক্ট হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসলো। দ্য চিলড্রেন হ্যাভ গন টু স্কুল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসলো। যখনই সে টেন্সে চলে আসলো মানে বুঝতে হবে তাহলে তাকে ফাইনিটে রূপান্তর করা হলো। তাহলে নন ফাইনিটের পূর্বে আমি একটা অক্সিলারি ব্যবহার করে দিলাম আর সে ফাইনিট হয়ে গেল। ফাইনিট হয়ে গেল মানে কিন্তু সে কি হয়ে গেল বলেন, ফাইনিট হয়ে গেল মানে সে ভালো একটা সেন্টেন্স, কারেক্ট একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক্স একেবারে। আপনারা যারা সেন্টেন্স লিখেন আজকে থেকে আপনি যত সেন্টেন্স লিখবেন মনে রাখবেন ওই সেন্টেন্সে ফাইনিট নাই তার মানে ওটা সেন্টেন্স লিখেন নাই, ফাইনিট নাই মানে ওটা সেন্টেন্স না, ফাইনিট আছে মানেই ওটা সেন্টেন্স। এই যে ফাইনিট নাই এগুলো সেন্টেন্স না, এই যে ফাইনিট আছে এরা হলো সেন্টেন্স। তাহলে আপনি যাই লিখেন মাথায় রাখবেন ফাইনিট আছে কি নাই, মাথায় রাখবেন ফাইনিট আছে কি নাই, দ্যাটস ইট, আর কোনো কিছুই না। ওকে, তো আমাদের এই টপিকটিও শেষ হয়ে গেল। এবার আমরা যাব হলো ক্লজে। আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আমরা তো আজকে সেন্টেন্স পড়ছিলাম,
তো আপনি ক্লজে চলে আসলেন কেন, ফাইনিট ভার্বে চলে আসলেন কেন, নন ফাইনিট ভার্বে চলে আসলেন কেন? বিকজ সেন্টেন্সের মূল বিষয়টা কি জানেন? ফাইনিট ভার্ব এবং ক্লজ এবং সেন্টেন্স, এই তিনটা বিষয় জানতে হবে। শুনেন, ফাইনিট ভার্ব থাকলে সেটা ক্লজ হবে, আর ক্লজ হলে সেটা সেন্টেন্স হবে। তার মানে বোঝা গেল কি, সেন্টেন্স অনেক পরের বিষয়। প্রথমে ফাইনিট ভার্ব হবে, তারপরে সেটা ক্লজ হবে, তারপরে গিয়ে সেটা সেন্টেন্স হবে। ক্লজের নাম কি? ক্লজের বাংলা অর্থ হলো বাক্যের অংশ। তাহলে ক্লজ মানে কি? সেন্টেন্সের অংশ। আবার ক্লজ গঠিত হয় কি দিয়ে? ফাইনিট ভার্ব দিয়ে। তাহলে আবারও বলছি, ফাইনিট ভার্ব আছে মানে ওর নাম ক্লজ, ক্লজ আছে মানে ওইটা পরবর্তীতে সেন্টেন্সে রূপান্তরিত হবে। আর তিনটা বিষয়, ফাইনিট ভার্ব খুঁজবেন, তারপর সেটা ক্লজ হবে, ক্লজ হবে মানে সেটা সেন্টেন্স হবে। কারণ ক্লজ এর বাংলা মিনিং হলো সেন্টেন্স এর অংশ, বাক্যের অংশ বা বাক্যাংশ, তাই না? তাহলে ক্লজ হচ্ছে, ক্লজ আমরা কাকে বলি? ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ হলো একটা সেন্টেন্সের পার্ট যার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকে। এই লাইনটা মনে রাখেন, আর কিছু মনে রাখা দরকার নাই। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স যার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকে। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, তাহলে ক্লজ হচ্ছে সেন্টেন্সের পার্ট যার মধ্যে কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। তাহলে ফাইনিট ভার্ব দিয়ে ক্লজ গঠন করব, ক্লজ দিয়ে সেন্টেন্স গঠন করব। ধীরে ধীরে যাব, প্রথমে ফাইনিট ভার্ব খুঁজবো, তারপরে ক্লজ হবে, তারপরে সেন্টেন্স হবে। অর্থাৎ ক্লজ ইজ এ পার্ট, ক্লজ হলো অংশ। কিসের অংশ? সেন্টেন্সের। ক্লজের মধ্যে আবার কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার আসেন, প্রিন্সিপাল ক্লজ আমার কেন দরকার, সাবঅর্ডিনেট ক্লজ কেন দরকার, কোঅর্ডিনেট ক্লজ কেন দরকার? এত ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং, এত মজা পাবেন। আমার পছন্দের কয়েকটা টপিকের মধ্যে সেন্টেন্স, কারণ আমি রাইটিং পড়াই, তো আমি প্রচুর রাইটিং পড়াই। মানে আমি হচ্ছে অন্যান্য কোচিং বলতে আমি রাইটিং পড়াই যখন, তখন রাইটিং পড়ানোর সময় আমি সেন্টেন্সটাকে অনেক মজা করে পড়াই। এটা আমার একটা মানে ভালো লাগার জায়গা, কারণ রাইটিং পড়াতে খুব মজা লাগে। হ্যাঁ, কারণ রাইটিং যারা অ্যাকচুয়ালি পড়ে তারা কিন্তু সেন্টেন্স মেকিং পড়ে, আর মানে তারা কি মোটামুটি একটু আপডেটেড অথবা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টস, মজা পাওয়া যায় পড়ায়, ঠিক আছে? সো সেন্টেন্স আমার পছন্দের একটা জায়গা। এবার বলতে পারেন যে আমরা এই ক্লজ গুলো দিয়ে মূলত আমরা সেন্টেন্সে কিভাবে কাজে লাগাবো, চলেন। এই যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে তার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে তার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। কোঅর্ডিনেট ক্লজ আছে মানে তার নাম হলো কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে বোঝা গেল, আসলে সেন্টেন্স পড়ে তো কোনো লাভ নাই, আগে পড়তে হবে ক্লজ। সেন্টেন্স পড়ে কোনো লাভ নাই, আগে পড়তে হবে কি? ক্লজ। আপনি সাবঅর্ডিনেট ক্লজ চিনেন মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আপনি কোঅর্ডিনেট ক্লজ চিনেন মানে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সেন্টেন্স পড়ে তো কোনো লাভ নাই, সেন্টেন্সের আগে কি পড়তে হবে আপনাকে? ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব থেকে কি পড়বেন? ক্লজ। ক্লজের পরে অটোমেটিক্যালি সেন্টেন্স আপনি অটো পারবেন। সেন্টেন্স আপনি অটো পারবেন। সেন্টেন্স খুবই সিম্পল বিষয়। কখন? যখন আপনি ফাইনিট ভার্ব চিনেন, যখন আপনি ক্লজ চিনেন, তখনই হচ্ছে কি সেন্টেন্স পড়া ডান। তাহলে সেন্টেন্স কোনো পড়ার ভিতরেই পড়ে না, ঠিক আছে? তাহলে সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে আবারও বলছি, সাবঅর্ডিনেট ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ মানে কম্পাউন্ড সেন্টেন্স। আর কিছু জানা দরকার নাই, পড়া শেষ আপনার। আপনি সাবঅর্ডিনেট ক্লজ চিনেন মানে কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ চিনেন মানে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এটা 2-1 মিনিটের মধ্যে বুঝতে পারবো। চলেন আমরা চলে আসি, প্রথমে এই সেন্টেন্সটাতে আসেন। এই যে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছেন, এই সাবঅর্ডিনেট ক্লজটার দিকে আমরা তাকাই। although he is poor, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। he is honest, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আমি কি বলেছিলাম? যেই সেন্টেন্সে ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ আছে ওটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। ওটাই কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সেম ভাবে এই জায়গাটাতে আসি এবার আমরা। এটা হলো একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ,
ওটা হলো প্রিন্সিপাল ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মানেই হলো সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ মানেই হলো সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সাবঅর্ডিনেট ক্লজ সহজে কিভাবে চিনবো? মনে রাখতে হবে যেই সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যেই সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, অলদো একটি সাবঅর্ডিনেট কনজাংশন, ইফ একটি সাবঅর্ডিনেট কনজাংশন, যেই সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন আছে মানেই সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এর থেকে সহজ কথা নাই। সাবঅর্ডিনেট ক্লজ গঠন হবে কি দিয়ে? সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। তাহলে অলদো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন আছে মানে সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট কনজাংশন আছে মানে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কিন্তু এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এবার বোঝা গেল কি যে এই অলদো এবং ইফ এই দুটাই কি সাবঅর্ডিনেট কনজাংশন? আর কি নাই? আছে, অনেক আছে। সাবঅর্ডিনেট কনজাংশন অভাব নাই। তাহলে ভাইয়া সাবঅর্ডিনেট কনজাংশন কি মুখস্থ করব? না, সাবঅর্ডিনেট কনজাংশন মুখস্থ করবেন না। ধরেন আমি বললাম আনটিল, টিল, হোয়েন, হোয়ার, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে? তারপরে অলদো, দো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএজ, সিন্স, বিকজ, অ্যাজ, তাই না? এরা সবাই সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আমরা কি করব তাহলে? মুখস্থ করব না? না, করবেন না। জাস্ট 2টা মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাবঅর্ডিনেট কনজাংশন মুখস্থ করা দরকার নাই। ওকে, তাহলে অলদো একটি সাবঅর্ডিনেট কনজাংশন মুখস্থ করব না, ইফ একটি সাবঅর্ডিনেট কনজাংশন মুখস্থ করব না। সাবঅর্ডিনেট কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর কোনো কিছু মনে রাখা দরকার নাই। তাহলে প্রিন্সিপাল ক্লজ শুরু হয় কি দিয়ে বলেন তো? এই দেখেন, প্রিন্সিপাল ক্লজ শুরু হয় সাবজেক্ট দিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। প্রিন্সিপাল ক্লজ শুরু হয় সাবজেক্ট দিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। এই যে সাবঅর্ডিনেট ক্লজ স্টার্টস উইথ এ সাবঅর্ডিনেট কনজাংশন, প্রিন্সিপাল ক্লজ স্টার্টস উইথ এ সাবজেক্ট। ওকে, এই বিষয়টা ডান। ওকে, এবার চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এই পরের স্লাইডে এই সেন্টেন্স গুলোর দিকে আমরা তাকাই। হোয়েন হি হ্যান্ডেড ওভার হিজ হোমওয়ার্ক, এটা প্রথম অংশ। হি ফরগট টু গিভ দ্য টিচার দ্য লাস্ট পেজ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রথম অংশ এটার নাম কোন ক্লজ এবং দ্বিতীয় অংশ এটার নাম কোন ক্লজ? একটু দ্রুত লিখে দেন তো আমাকে, প্রথম অংশটা এখানে কোন ক্লজ এবং দ্বিতীয় অংশটা এখানে কোন ক্লজ? একটু ঝটপট লিখে ফেলেন তো, লিখেন তো প্রথম অংশ কোন ক্লজ আর দ্বিতীয় অংশ কোন ক্লজ? ডিসি আর পিসি লিখলেই হবে। হ্যাঁ, ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। ওকে, একটু লিখে ফেলেন তাইলে। ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, লিখে ফেললেই ডান। ওকে, আশা করি এতক্ষণে লিখে ফেলেছেন। তাহলে প্রথম অংশটা যেহেতু হোয়েন একটি সাবঅর্ডিনেট কনজাংশন, ওর নাম হবে কি? ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ। হি দিয়ে শুরু হয়েছে মানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে ওর নাম হবে একটি প্রিন্সিপাল ক্লজ, তাই না? ওকে, প্রিন্সিপাল ক্লজ। এখন কথা হতে পারে এটা কি কোন সেন্টেন্স? সহজ কথা, সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে টেনশন করার কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে এটি একটি কি বলেন কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এবার চলেন আমরা চলে যাব আমাদের কাইন্ডস অফ সেন্টেন্সে। গঠনের ভিত্তিতে, স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স 3 প্রকার। সেন্টেন্স 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই 3 প্রকার সেন্টেন্স আমরা গঠনের ভিত্তিতে, স্ট্রাকচারের ভিত্তিতে পাই। একটা কথা বারবার বারবার মনে থাকবে আমার, কমপ্লেক্স মানে সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স মানে সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্য কোনো কিছু মাথায় আমার নাই, আজকে থাকা দরকার নাই। কম্পাউন্ড মানে কোঅর্ডিনেট ক্লজ, কম্পাউন্ড মানে কোঅর্ডিনেট ক্লজ।
ওকে, তাহলে কি বললাম? কমপ্লেক্স মানে সাবঅর্ডিনেট ক্লজ, কম্পাউন্ড মানে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা খুবই সহজ হবে। ওকে, মোটামুটি ডান। এবার আমরা চলে আসলাম কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে কোনটাতে কি কি থাকবে। ওকে চলেন, সিম্পল সেন্টেন্স, ওর নাম কি? সিম্পল, ভেরি সিম্পল। ওর নাম কি? সিম্পল। সিম্পলে কোনো ঝামেলা নাই, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ডান। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, আর কোনো কিছুই না। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর কোনো কিছুই না, খুবই সিম্পল। ওর নামই তো সিম্পল। সিম্পল সেন্টেন্স মিন্স সিম্পল, জাস্ট একটা প্রিন্সিপাল ক্লজ, কোনো কিছুই না। আর প্রিন্সিপাল ক্লজ মানে কি? ওই যে বলেছিলাম সাবজেক্ট দিয়ে শুরু হয় আর একটা ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব ফাইনাইট ভার্ব। সেন্টেন্স বানানোর জন্য তো নন ফাইনাইটের কোনো ভ্যালু নাই, কারণ নন ফাইনাইট দিয়ে টেন্স হয় না, নন ফাইনাইট দিয়ে সেন্টেন্স হয় না। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স ডান, একটা প্রিন্সিপাল ক্লজ, অন্য কোনো কিছুই না। এবার আসেন, আপনাদেরকে প্রশ্ন করলাম, বলেন তো সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে কিনা? সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে কিনা? ইয়েস অর নো বলেন। সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে কিনা? ইয়েস অর নো? সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না। কেনই বা থাকবে? ও তো একটা ক্লজ মাত্র, যুক্ত করার কোনো সুযোগই নাই। ক্লজে আছে এখানে কয়টা? একটা। এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটু আগে আপনাদেরকে বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং অন্তত পক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কয়টা? একটা। সাবঅর্ডিনেট ক্লজ কয়টা? আমরা জানি না, তবে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে, কারণ সাবঅর্ডিনেট মানেই কিন্তু সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তাহলে একটি কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে কয়টা? আপনাকে প্রশ্ন করা হলো একটা কলেজে প্রিন্সিপাল থাকে কয়জন? আপনি কি বলবেন দুইজন? কখনোই না। একটা প্রিন্সিপাল থাকবে অবশ্যই একজন। একটি কলেজে প্রিন্সিপাল একজন, ওই প্রিন্সিপালের অধীনে অনেকগুলো টিচার সাবঅর্ডিনেট হিসেবে থাকে, তাই না? তাহলে একটি সেন্টেন্সে প্রিন্সিপাল একটি, আর বাকি যতগুলো ক্লজ থাকবে সেই সবগুলো ক্লজের নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কয়টি? একটি। সাবঅর্ডিনেট ক্লজ কয়টি? আই ডোন্ট নো। সাবঅর্ডিনেট ক্লজ একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, অনেকগুলো হতে পারে, বাট প্রিন্সিপাল ক্লজ অনলি ওয়ান। ওকে, তাহলে প্রিন্সিপাল ক্লজ একটি এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। যেই সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ দেখে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে চিনতে পারি। এবার আসেন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স খুবই সহজ একটা সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ। একটু আগে বললাম না কম্পাউন্ড মানে কি? বলেন, কম্পাউন্ড মানে হলো কোঅর্ডিনেট ক্লজ। আবারও বলছি, কম্পাউন্ড মানে হলো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ চিনবেন কিভাবে? কোঅর্ডিনেট ক্লজ চিনবেন, সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনেন? সহজ বিষয়, সাবঅর্ডিনেট ক্লজ চিনি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, সাবঅর্ডিনেট ক্লজ চিনি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। সেম ভাবে কোঅর্ডিনেট ক্লজ চিনবো তাহলে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা চিনি, কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা চিনবো। তাহলে ভাইয়া কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? এই 10টা হলো কোঅর্ডিনেট কনজাংশন: ফর, and, nevertheless, but, or, otherwise, yet, so, therefore, else. They are the coordinate conjunctions. এই কোঅর্ডিনেট কনজাংশন আছে মানে এদের নাম কোঅর্ডিনেট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ মানে এদের নাম হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই 10টা এখন আমরা মুখস্থ করে ফেলবো সবাই। এই 10টা আমরা এখন মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এই 10টা আমরা এখন মুখস্থ করে ফেলি, ঠিক আছে? কোন 10টা বলেন? ফর, এন্ড, নেভারদিলেস, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট, সো, দেয়ারফর, এলস। অনেকে এটাকে এভাবে মনে রাখে ফ্যান বয়েজ, অনেকে এটাকে এভাবে মনে রাখে ফ্যান বয়েজ। ওকে, অনেকে এটাকে এভাবে মনে রাখে।
এফ মানে ফর, এই যে ফর, ঠিক আছে। তারপর এ মানে এন্ড, এন মানে নেভারদিলেস, বি মানে বাট, ও মানে অর এবং আদারওয়াইজ, দুইটাই ঠিক আছে। ওয়াই মানে ইয়েট, এস মানে সো, ঠিক আছে। বাকি থাকতেছে কোনটা, দেয়ারফর এবং এলস, ঠিক আছে। ফ্যান বয়েজ, ফ্যান দা বয়েজ, অনেকে এভাবে মনে রাখে আর কি। জাস্ট এখানে কয়টা আছে, 3টা 4টা 7টা আছে। তাহলে এই 7টা এবং ও কিন্তু 2টা, মোট 8টা আছে। তাহলে দেয়ারফর এবং এলস, এই দুটো হচ্ছে আমরা একটু মুখস্থ করে ফেলবো। সবাই একটু এখনই আমাকে কমেন্টে লিখে জানাবেন, সবাই এখনই কমেন্টে লিখবেন এই 10টাকে, এখনই কমেন্টে এই 10টা লিখে ফেলেন। তাহলে একবার লিখে ফেলেন মানে ভুলবেন না সারা জীবন। ওকে, ডান। তাহলে এবার আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। যে আমি এক এক করে প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন, ঠিক আছে। সবাই চলে আসেন কমেন্টে, সবাই চলে আসেন কমেন্টে। প্রথম প্রশ্ন বলেন, সিম্পল সেন্টেন্সে কতটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে? প্রথম প্রশ্ন, সিম্পল সেন্টেন্সে কতটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে? আবার বলছি, প্রথম প্রশ্ন, সিম্পল সেন্টেন্সে কতটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে? প্রথম প্রশ্ন ডান। এবার আসেন 2 নাম্বার প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলছি, সিম্পল সেন্টেন্সে কতটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে? আসলে কি সিম্পল সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে? না, সিম্পল সেন্টেন্সে শুধুই একটা প্রিন্সিপাল ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। সিম্পল সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, সিম্পল সেন্টেন্সে থাকে শুধু একটি প্রিন্সিপাল ক্লজ। এবার আসেন পরের আরেকটা প্রশ্ন, সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্স গঠন করে? কোঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্স গঠন করে? কোঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্স গঠন করে? আবার বলছি, কোঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্স গঠন করে? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কোঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্স গঠন করে? আমরা জানি কোঅর্ডিনেট ক্লজ মানে কি, অবশ্যই একটি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার পরবর্তী প্রশ্ন দেখি বলতে পারেন কিনা। হোয়েন শব্দটি কোন ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন নাকি কোঅর্ডিনেট কনজাংশন? বলেন, হোয়েন শব্দটি কোন ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন নাকি কোঅর্ডিনেট কনজাংশন? হোয়েন শব্দটি সাবঅর্ডিনেট কনজাংশন নাকি কোঅর্ডিনেট কনজাংশন? বলেন দেখি, হোয়েন শব্দটি সাবঅর্ডিনেট কনজাংশন নাকি কোঅর্ডিনেট কনজাংশন? ওকে, ডান। তাহলে হোয়েন শব্দটি অবশ্যই একটি সাবঅর্ডিনেট কনজাংশন, হোয়েন শব্দটি অবশ্যই একটি সাবঅর্ডিনেট কনজাংশন, কারণ এরা হলো কোঅর্ডিনেট কনজাংশন, এরা হলো কোঅর্ডিনেট, আর হোয়েন হচ্ছে কি, একটি সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? পড়াশোনা শেষ হয়ে গেল। এবার আসেন আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। এই সিম্পল সেন্টেন্স গুলোর দিকে তাকান, মনোযোগ দিয়ে সিম্পল সেন্টেন্স গুলোর দিকে তাকান। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই সিম্পল সেন্টেন্সে বলেন তো ফাইনিট ভার্ব কোনটা? বলেন, এই সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ, কোনো কনজাংশন নাই। এই সিম্পল সেন্টেন্সের দিকে তাকান, কোনো কনজাংশন নাই। তাহলে বলেন তো এই প্রথম সেন্টেন্সে ফাইনিট ভার্ব কোনটা? বলেন, প্রথম সেন্টেন্সে ফাইনিট ভার্ব কোনটা? অবশ্যই প্রথম সেন্টেন্সে ফাইনিট ভার্ব হচ্ছে ওয়েন্ট, আর নন ফাইনিট ভার্ব হচ্ছে ক্লোজিং। এবার 2 নাম্বার সেন্টেন্সে ফাইনিট ভার্ব কোনটি? 2 নাম্বার সেন্টেন্সে ফাইনিট ভার্ব হলো কি বলেন তো, স, আর নন ফাইনিট কোনটি? রিডিং, তাই না? ওকে, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না। সিম্পল মিন্স ভেরি সিম্পল, জাস্ট এ সাবজেক্ট এন্ড আ ফাইনিট ভার্ব, জাস্ট আ সাবজেক্ট এন্ড আ ফাইনিট ভার্ব, একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব, একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব। সিম্পল মিন্স ভেরি ভেরি সিম্পল। এই দুইটা প্রশ্ন ডান। এবার আসলাম কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সে কি জানো খেয়াল আছে? কমপ্লেক্স মানে সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স মানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন। খেয়াল করে দেখেন, এই যে সাবঅর্ডিনেট ক্লজ,
এই যে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ কোথায়? অবশ্যই আছে। প্রিন্সিপাল ক্লজ ছাড়া তো আর সেন্টেন্স হতে পারে না, প্রিন্সিপাল ছাড়া তো আর কলেজ চলতে পারে না। এই যে প্রিন্সিপাল ক্লজ, এই যে প্রিন্সিপাল ক্লজ, তাহলে কি সাবঅর্ডিনেট ক্লজ আছে? সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে সেটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এই যে হোয়েন সাবঅর্ডিনেট কনজাংশন, হোয়াট সাবঅর্ডিনেট কনজাংশন মানে কি কমপ্লেক্স সেন্টেন্স। এবার তাহলে আমরা চলে যাব কম্পাউন্ড সেন্টেন্সে। ঠিক আছে, চলেন পরের স্লাইডে চলে যাই। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের দিকে তাকান। অর এবং এন্ড, এই দুটি শব্দ, আপনারা যে আমাকে 10টি শব্দ লিখে দিয়েছিলেন, ওই 10টি শব্দের মধ্যে আশা করি এই দুটি শব্দ ছিল। তাহলে এই দুটি শব্দের নাম হলো কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন মানে কোঅর্ডিনেট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ মানে সেটি কম্পাউন্ড সেন্টেন্স। খুবই খুবই সিম্পল অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই কারণে আমার কাছে সেন্টেন্স পড়াতে মজা লাগে এবং বাস্তব মনে হয় যে একদম প্র্যাকটিক্যালি সায়েন্সের একটা ফিল আসে এখানে। অর কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট কনজাংশন মানে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের এই টপিকটি তাহলে ডান হয়ে গেল। এবার আপনাদেরকে আমি একটা ছোট পরীক্ষা নিতে চাই, দেখি পরীক্ষায় কে কত মার্কস পান, দেখি পরীক্ষায় আপনারা কে কত মার্কস পান। ওকে, চলেন আপনাদের পরীক্ষা নিতে চাই। এই 5টা পরীক্ষা দিয়ে ফেলেন, এই 5টা কোশ্চেন পরীক্ষা দিয়ে ফেলেন তো সবাই দ্রুত। এই 5টা কোশ্চেন সবাই পরীক্ষা দিয়ে ফেলেন, সময় 2 মিনিট। সময় 2 মিনিট, এই 5টা কোশ্চেন সবাই পরীক্ষা দেন। টাইম 2 মিনিটস। 1 নাম্বার, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড লিখে ফেলবেন। হ্যাঁ, বাক্য লেখা দরকার না, জাস্ট এক লিখে এইভাবে লিখবেন, বাক্য লিখবেন না, বাক্য না লিখে লিখবেন 1-এর ধরেন সিম্পল, 2 ধরেন কমপ্লেক্স, 3 ধরেন কম্পাউন্ড। একটা একটা লিখবেন না, ফারজানা একটি একটি লিখছেন। হ্যাঁ, একটি একটি লিখবেন না, না লিখে 5টা একসাথে লিখবেন, না লিখে 5টাকে আমরা একত্রে লিখবো। ঠিক আছে, 5টাকে আমরা একত্রে লিখবো, আলাদা আলাদা লিখবো না আমরা। হ্যাঁ, 5টাকে আমরা একত্রে লিখে নিব, একটি একটি করে লিখবেন না, 5টাকে একত্রে লিখেন। টাইম 2 মিনিটস। 5টা একত্রে লিখবেন, একটা একটা করে আলাদা লেখা দরকার নাই। হ্যাঁ, 5টাকে আমরা ওকে। ইসমত জাহান বিজড়ি, ওকে ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আপনারা অ্যান্সার করা শুরু করে দিয়েছেন অলরেডি। টাইম মোটামুটি শেষ, আর 20 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। হ্যাঁ, আর 20 সেকেন্ডস নিচ্ছি আমরা। যারা এখনো লিখেন না একটু দ্রুত লিখে ফেলেন, যারা লিখেন না একটু দ্রুত লিখে ফেলেন। ওকে, টাইম ইজ আপ। সো আছে মানে কোঅর্ডিনেট ক্লজ, সো আছে মানে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে কি কম্পাউন্ড সেন্টেন্স। তার 1-এর অ্যান্সার হচ্ছে কম্পাউন্ড, 1-এর অ্যান্সার হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড 1-এর অ্যান্সার। ওকে, 2 নাম্বার, কোনো কনজাংশন নাই, কোনো কনজাংশন নাই, সিম্পল একটা বাক্য, সিম্পল। 3 নাম্বার, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই যে একটা প্রিন্সিপাল ক্লজ মানে কমপ্লেক্স, সিএলএক্স, সিএলএক্স কমপ্লেক্স। এই যে প্রিন্সিপাল ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে কমপ্লেক্স, সিএলএক্স কমপ্লেক্স। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে কমপ্লেক্স, সিএলএক্স কমপ্লেক্স। ওকে, তাহলে প্রথমটি পাওয়া গেল কম্পাউন্ড, 2 নাম্বারটা সিম্পল, 3, 4, 5 সবগুলো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ডান। কে কত পেলেন? 5 থেকে 5 পেয়েছেন কে কে একটু বলেন তো, 5 থেকে 5 কে কে পেলেন একটু বলেন তো।
ওকে, এবার এই পরীক্ষাটা দিয়ে ফেলেন সবাই, এই পরীক্ষাটা দিয়ে ফেলেন দ্রুত। টাইম 2 মিনিটস, আগের মতো 2 মিনিট টাইম নিলাম আমরা, আগের মতো 2 মিনিটস নিয়ে এই পরীক্ষাটাও একটু দ্রুত দিয়ে ফেলেন, দেরি করা যাবে না, 2 মিনিটের মধ্যে শেষ করবেন। হ্যাঁ, 2 মিনিটস, জাস্ট সিরিয়ালি 6 থেকে 10 অ্যান্সারটা লিখে ফেলেন জাস্ট। হ্যাঁ, টাইম 2 মিনিটস, বেশি টাইম নেওয়া যাবে না। ফারজানা 5 আউট অফ 5, মাহমুদা আক্তার দিনা 5 আউট অফ 5, ইকবাল 5 আউট অফ 5। কনগ্রেচুলেশনস অন ইউর ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আপনারা আসলে ভালো করেছেন, 5 থেকে 5 পেয়েছেন সবাই। ওকে, মোসাদ্দেক আদনান সৈকত, জিহান রাজ 5 আউট অফ 5। ভেরি গুড, সবাই দেখি আপনারা সেই অবস্থা, 5 থেকে 5 পাচ্ছেন। ওকে, এগুলো বলে ফেলেন তো, 6 থেকে 10 বলে ফেলেন তো। টাইম শেষ কিন্তু প্রায়, আর 1 মিনিট টাইম দিলাম 6 থেকে 10-এর জন্য, আর 1 মিনিট। 6 থেকে 10-এর জন্য আর 1 মিনিটের মধ্যে শেষ করবেন। ওকে, মোটামুটি টাইম শেষ কিন্তু, আর 30 সেকেন্ড, 30 সেকেন্ডস এর মধ্যে শেষ করবেন, 30 সেকেন্ডস এর মধ্যে শেষ করবেন, 30 সেকেন্ডসে শেষ করবেন। ওকে, টাইম প্রায় শেষ, টাইম প্রায় শেষ, একটু দ্রুত শেষ করেন। ওকে, আর টাইম নিব না আমরা। 6 নাম্বার প্রশ্ন, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, কোনো কনজাংশন নাই, মানে সিম্পল। এন্ড আছে মানে কোঅর্ডিনেট ক্লজ, কম্পাউন্ড সি এন্ড ডি, সি এন্ড ডি কম্পাউন্ড। 8 নাম্বার বাক্যে একটাই ভার্ব বিট্রেড, একটাই সাবজেক্ট হি, এই বাক্যে কিন্তু আর কোনো সাবজেক্ট ভার্ব নাই। নাউজুবিল্লাহ, 8 নাম্বারটা অনেকে দেখি কমপ্লেক্স দিছেন। কিভাবে আপনারা কিভাবে এটাই কমপ্লেক্স দিলেন? হাউ, কনজাংশন কোনটাই বাক্যে? এই যে 8 নাম্বার বাক্যে কনজাংশন কোনটা? কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে হবে না? যারা যারা কমপ্লেক্স দিয়েছেন, যারা যারা কমপ্লেক্স দিয়েছেন তারা সাবঅর্ডিনেট কনজাংশন দেখান আমাকে। হোয়েন আছে, হাউ আছে, টিল আছে, অলদো আছে, দো আছে, বিকজ, সিন্স, এস, কি আছে এখানে কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা এখানে? 8 নাম্বার, সাবঅর্ডিনেট কনজাংশন না থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর সাবঅর্ডিনেট ক্লজ না হলে সেটা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স দুটা ক্লজ, এবং দুটা ক্লজের মাঝখানে একটা কনজাংশন থাকতে হবে। কি কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। 8 নাম্বার সিম্পল সেন্টেন্স, 8 নাম্বারটা সবাই ধরা খাইছেন। ওকে, 9 নাম্বার বাক্য, 9 নাম্বারে একটাই সাবজেক্ট একটাই ভার্ব। এটা তো কোনো ভার্ব না, এটা হচ্ছে ইনফিনিটিভ। 9 নাম্বার টু ওয়াক্ত ইনফিনিটিভ। 9 নাম্বারে কনজাংশন কোথায়? কনজাংশন নাই, একটাই সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? হি। একটাই ভার্ব, ভার্ব কোনটা? ইজ। একটি সাবজেক্ট একটি ভার্ব, শুধু একটা সিম্পল সেন্টেন্স। কনজাংশন আছে এখানে? নাই তো, এখানে কোনো কনজাংশন নাই, ভার্ব নাই, শুধু একটা সাবজেক্ট হি, শুধু একটি ভার্ব ইজ, ডান, মানে সিম্পল সেন্টেন্স একটা। আপনার টু ওয়ার্ক তো কোনো ভার্ব না, টু ওয়ার্ক তো নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, এটা তো ভার্ব না, এটা ইনফিনিটিভ। 9 নাম্বার সিম্পল। 10 নাম্বারে বাট আছে, বাট আছে মানে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে কম্পাউন্ড, কম্পাউন্ড সি এন্ড ডি লিখে দিলাম, কম্পাউন্ড লিখে দিলাম সি এন্ড ডি। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটি টপিকে। আমাদের সেই টপিকের নাম হলো কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। চলেন নতুন একটা টপিকে চলে যাই। আচ্ছা, টপিকে চলে যাওয়ার পূর্বে কয়েকটা প্রশ্ন সলভ করে একটু দ্রুত জাস্ট চলে আসেন। টাইম হচ্ছে 5 সেকেন্ডস, প্রতি প্রশ্নের জন্য আমরা 5 সেকেন্ডস সময় নিব। উই মাস্ট নট বি লেট, এলস উইল মিস দ্য ট্রেন। 5 সেকেন্ডস এর মধ্যে ঝটপট উত্তর করে ফেলেন। উই মাস্ট নট বি লেট, এলস উই উইল মিস দ্য ট্রেন। অ্যান্সার কি হবে? কি? কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল নাকি ইন্টারোগেটিভ? ডেফিনেটলি, ডেফিনেটলি অ্যান্সার হবে কি বলুন তো? কি অ্যান্সার হবে?
অপশন এ কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কি আছে এখানে কোঅর্ডিনেট ক্লজ এলস আছে, তাই না? এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এবার চলে আসলাম আরেকটি প্রশ্নে, 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আই নো হু হি ইজ। আই নো হু হি ইজ। 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন। 5 সেকেন্ডসের মধ্যে উত্তর করেন। আই নো হু হি ইজ, কি অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলুন তো? টাইম আপ, সময় নাই, শেষ। কি বলেন বলেন, এখনো টাইম দিলাম, বলেন। I know principal clause, who he is subordinate clause, subordinate clause আছে মানে এটি একটি কি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, 3 নাম্বার সেন্টেন্স, killing the bird the old man brought bad luck to the crew। আমার সবচেয়ে পছন্দের কোশ্চেন আজকের ক্লাসের মধ্যে, আমার সবচেয়ে পছন্দের প্রশ্ন এটি। আজকের ক্লাসের মধ্যে আমার সবচেয়ে পছন্দের প্রশ্ন এটি। Killing the bird, the old man brought bad luck to the crew। বলেন অ্যান্সার কি হবে? বলেন, এই প্রশ্নটা যে পারবেন তার মাথায় আজকের এই ক্লাসটি সম্পূর্ণ পুরোপুরি ঢুকে গিয়েছে এবং বুঝতে পেরেছেন আশা করি আমি। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলেন অ্যান্সার কি হবে? Killing the bird, the old man brought bad luck to the crew। অ্যান্সার কি বলেন তো, দ্রুত বলে ফেলেন, কি হবে অ্যান্সার? শোনেন, এই বাক্যে শুধুই একটি সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, শুধুই একটি ভার্ব ব্রট। কিলিং কিন্তু কোনো ভার্ব না, কিলিং হচ্ছে নন ফাইনিট ভার্ব। কিলিং হচ্ছে নন ফাইনিট ভার্ব, যার কোনো ভ্যালু নাই। একটি সাবজেক্ট, একটি ভার্ব, উত্তর হচ্ছে কি বলেন? সিম্পল সেন্টেন্স। কত সুন্দর একটা সেন্টেন্স, দেখে মনে হয় কিন্তু কমপ্লেক্স, বড় একটা সেন্টেন্স মনে হয়। কোনো কনজাংশন আছে? নাই। সো কনজাংশন নাই মানে সাবঅর্ডিনেট ক্লজ নাই, সাবঅর্ডিনেট ক্লজ মানে সিম্পল নাই, সাবঅর্ডিনেট ক্লজ নাই মানে এটা কমপ্লেক্স হতে পারে না, তাই না? সিম্পল সেন্টেন্স। ওকে, এবার চলে আসলাম আমাদের পরের টপিকে, সেটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, জাস্ট এটা মাথায় রাখেন, তাহলে উত্তর করতে পারবেন। তাহলে উত্তর করতে পারবেন। 3টা বিষয় মাথায় রাখেন। ধরেন এটা হলো সিম্পল, এই জায়গাটা হলো কমপ্লেক্স, কমপ্লেক্স, এই জায়গাটা হলো কম্পাউন্ড। ওকে, এবার আমরা ট্রান্সফরমেশন করব। ট্রান্সফরমেশন করার সময় আমাদের মাথায় থাকবে কি, সিম্পল কয়েকটা ইনফরমেশন, আমি বেসড অন দোজ ইনফরমেশন আমি কি করব, ওই সেন্টেন্স গুলোকে চেঞ্জ করে ফেলবো। যেমন সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ভার্ব, কোনো কনজাংশন নাই। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। আর কম্পাউন্ডে কি থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। সিম্পলে কোনো কনজাংশন নাই, সিম্পলে কোনো কনজাংশন থাকবে না, থাকবে একটা সাবজেক্ট, একটা ভার্ব। ওকে, কমপ্লেক্সে থাকবে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা প্রিন্সিপাল ক্লজ। আর কম্পাউন্ডে থাকবে একটি কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে আপনি উত্তর করতে পারবেন। চলুন আমরা উত্তর করি। যেমন এই সেন্টেন্সটার দিকে তাকান, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। জাস্ট আপনারা আমাকে বলেন এই সেন্টেন্সটা কি, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? শুধু এটা একটু দ্রুত বলেন, এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এটা বললেই এনাফ। এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বলেন তো। এই বাক্যটার মধ্যে একটাই ভার্ব আছে, কোনটা? র্যান। সিইং কোনো ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। সো একটি বাক্য আছে মানে এটি একটি সিম্পল সেন্টেন্স, একটি আছে ক্লজ মানে এটি একটি সিম্পল সেন্টেন্স। এবার এটাকে কমপ্লেক্স বানাবো। ভাইয়া এটাকে যদি আমি কমপ্লেক্স বানাতে চাই, আমাকে সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে, আমাকে সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে। আমি যদি কম্পাউন্ড বানাতে চাই,
আমাকে কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? এই বাক্যটার দিকে তাকান, এই যে এন্ড নিয়ে আসলাম, তার মানে কি এন্ড নিয়ে আসা মানে একটা কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আসা, আর কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আসা মানে সেটা কি কম্পাউন্ড সেন্টেন্সে চলে গেল। এবার তাহলে আমরা যাব কমপ্লেক্সে। আর কমপ্লেক্সে গেলে কি আসবে? ওই যে হোয়েন আসবে, হোয়ার আসবে, তাই না, হাউ আসবে, ইফ আসবে, অলদো, দো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএজ, সিন্স, বিকজ, অ্যাজ, এগুলো আসবে। একটা সাবঅর্ডিনেট কনজাংশন চলে আসবে। যেমন সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা এখানে? হোয়েন। তাহলে একটা সাবঅর্ডিনেট কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লজ চলে আসলো, আর সাবঅর্ডিনেট ক্লজ চলে আসলো মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কত ইন্টারেস্টিং পড়া, তাই না? ডান, লিখতে হবে, সবাই খাতায় উঠাই ফেলেন। ওকে, সিইং দ্য পুলিশ, দ্য থিফ ran away, সিম্পল। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড, সি এন্ড ডি লিখে দেই। 3 নাম্বার হচ্ছে কমপ্লেক্স, সি এল এক্স লিখে ফেলি, তাহলে একটু টাইম বাঁচবে আমাদের। ওকে, মোটামুটি ডান, আমাদের এই টপিকটা ডান। তাহলে এবার আমি আরেকটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে দেখি আপনারা আমাকে ওই অ্যান্সারটা করে দিতে পারেন কিনা, ঠিক আছে? এটা আমাদের ডান। আমি তবু আরো 5 সেকেন্ড রাখি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আপনাদেরকে ঠিক এরকম টাইপের আরেকটা প্রশ্ন আমি দিব যাতে উত্তর করতে পারেন। ওকে, চলে আসেন এবার এই সেন্টেন্সটাতে। বলেন তো এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? বলেন এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? বলেন তো, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? দ্রুত বলেন, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? যেহেতু সিন্স আছে, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন কম্পাউন্ড বানাবো, কম্পাউন্ড বানালে কি করবেন? কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসবেন। নিয়ে আসলাম একটা কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা বলেন তো এটা এটা কম্পাউন্ড কি হবে? সবাই একটু বলেন তো এটার কম্পাউন্ড কি হবে? সহজ একটা প্রশ্ন এটা, বলেন এটার কম্পাউন্ড কি হবে? কি আনবেন? বলেন তো কম্পাউন্ড কি হবে এটার? এটার কম্পাউন্ড খুবই সহজ, এটার কম্পাউন্ড খুবই সহজ। বলেন তো এটার কম্পাউন্ড কি হবে? সিন্স থাকবে না, সিন্স উঠে গিয়ে একটা কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে। আর কোঅর্ডিনেট কনজাংশন আনবেন কোথায়? বাক্যের মাঝখানে। মনে রাখবেন, কোঅর্ডিনেট কনজাংশন বাক্যের মাঝখানে বসবে, কিন্তু সাবধান, আশেপাশে না, বাক্যের মাঝখানে বসবে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে বলেন অ্যান্সার হবে কোনটা? এই যে বাক্যের মাঝখানে নিয়ে আসলাম কোঅর্ডিনেট কনজাংশন এন্ড, আর কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসলাম মানে কি বলেন তো? সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এবার যখন সিম্পল করবেন, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, যখন অনেকে আপনারা লিখছেন সো দিয়ে লিখছেন, ইসমত জাহান, আপনি সো দিয়ে লিখেছেন, পারফেক্ট অ্যান্সার, সো দিলেও হবে। তারপরে জিহান রাজ লিখেছে আই ওয়াজ ইল এন্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, কম্পাউন্ড ঠিক আছে। নির্মল বিশ্বাস আই ওয়াজ ইল, সো পারফেক্ট, পারফেক্ট, সো দিলেও বাক্যটা 100% কারেক্ট, ঠিক আছে? সো দিলেও বাক্যটা 100% কারেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাক্যের অর্থ ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বরে যাব, সিম্পল। যখন সিম্পল বানাবেন মনে রাখবেন, সিম্পল বানালে কিন্তু এই সিন্স কে রাখা যাবে না, এন্ড কে রাখা যাবে না, অর্থাৎ কোনো কনজাংশন কে রাখা যাবে না, বিকজ সিম্পল সেন্টেন্স ইজ ভেরি ভেরি সিম্পল, ইট ডাজন্ট হ্যাভ এনি কনজাংশনস। সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, জাস্ট ভেরি ভেরি সিম্পল, সাবজেক্ট এন্ড ভার্ব, সাবজেক্ট এন্ড ভার্ব। আপনি বরং এটা বলতে পারেন যে অসুস্থতা থাকার কারণে আমি ক্লাসে যেতে পারিনি। কারণ ইংরেজি কি? বিকজ অফ। কারণ ইংরেজি হলো বিকজ অফ, বিকজ না, বিকজ কনজাংশন, কিন্তু বিকজ অফ প্রিপোজিশন, বিকজ দেওয়া যাবে না, বিকজ অফ। তাহলে বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। মোটামুটি ডান। ওকে, এবার চলেন আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে যাই। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে কিভাবে, অ্যাকচুয়ালি প্রশ্নগুলো পরীক্ষাতে আমরা উত্তর করব কিভাবে, ঠিক আছে? কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, প্রশ্ন দেখানোর পূর্বে আরেকটা প্রশ্নে যাই আমরা, এটা লিখে ফেলেন সবাই যারা লিখেন না এখনো।
আমি আরো 10 সেকেন্ডের মতো রাখি, একটু দেখেন, না দেখলে কিন্তু উত্তর করতে পারবেন না। হ্যাঁ, একটু দেখেন, দেখেন, বোঝেন। সিন্স সাবঅর্ডিনেট কনজাংশন কমপ্লেক্স এন্ড কোঅর্ডিনেট কনজাংশন কম্পাউন্ড, বিকজ অফ কিন্তু কোনো কনজাংশন না, বিকজ অফ হলো প্রিপোজিশন। ঠিক আছে, ওকে। এবার সেম আরেকটা প্রশ্ন দিই আপনাদেরকে, দেখি উত্তর করতে পারেন কিনা। ডেসপাইট ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। বলেন তো এই বাক্যটাতে ভার্ব আছে কতটি? বলেন এই বাক্যে ভার্ব আছে কতটি? জাস্ট আমাকে এটা বলেন। আপনারা আজকে কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতেছেন, ইউ জাস্ট ক্যানট ইমাজিন। এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা। সেন্টেন্স, সেন্টেন্স মিন্স সবকিছু ইংলিশের। বলেন এই বাক্যে ভার্ব আছে কয়টা? কয়টা ভার্ব আছে? একটাই ভার্ব আছে। কোনটা বলেন তো? ইজ। একটি ভার্ব কি কখনো কমপ্লেক্স হতে পারে? একটি ভার্ব কি কখনো কম্পাউন্ড হতে পারে? একটি ভার্ব মানে সিম্পল, খুবই সিম্পল। জাস্ট এটা একটা সিম্পল সেন্টেন্স, জাস্ট এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্স। এবার সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্সে নিয়ে যাব, সাবঅর্ডিনেট কনজাংশন আসবে, কোঅর্ডিনেটে নিয়ে গেলে, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে গেলে কোঅর্ডিনেট কনজাংশন আসবে। তাহলে এই সেন্টেন্সটার দিকে তাকান, বাট চলে আসলো মানে এখন এই যে একটি ক্লজ, এই যে আরেকটি ক্লজ, তাই না? বাট চলে আসলো মানে কিন্তু সেটি হয়ে গেল কি বলেন তো? বলেন এক নাম্বারটা ছিল সিম্পল, তাহলে বলেন 2 নাম্বারটা কোন সেন্টেন্স বলে ফেলেন দ্রুত। বলেন তো 2 নাম্বারটা কোন সেন্টেন্স হবে? দ্রুত বলেন 2 নাম্বার সেন্টেন্স হবে কোনটি? কি 2 নাম্বারটা? কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? অবশ্যই কম্পাউন্ড, সি এন ডি। এবার কমপ্লেক্সে অলদো হি ইজ পোর, অলদো একটি সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? সাবঅর্ডিনেট কনজাংশন মানে একটি কমপ্লেক্স সেন্টেন্স। অলদো এর অপর নাম হলো দো, অলদো এর অপর নাম হলো দো। সো অলদো অথবা দো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওকে, সো এবার তাহলে পরীক্ষাতে এই প্রশ্নগুলো আপনারা উত্তর করবেন কিভাবে, আমি আর আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। পরীক্ষাতে উত্তর করবেন কিভাবে, কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিই, চলেন। আশা করি লিখে ফেলেছেন সবাই, একটু দ্রুত লিখে ফেলেন। আপনাদেরকে আমি এখন প্রশ্ন সলভে নিয়ে যাব। বিগত বছরে এই প্রশ্নগুলো আসে কিভাবে, ওই প্রশ্নগুলো আমরা উত্তর করব কিভাবে। উত্তর করার জন্য ইউ জাস্ট নিড 1 সেকেন্ড অর ম্যাক্সিমাম 2 সেকেন্ডস। ওয়ার্ড দেখবেন, অ্যান্সার করবেন, ওয়ার্ড দেখবেন আর অ্যান্সার করবেন। চলেন কয়েকটা বিগত বছরের প্রশ্নে যাই, একটু দেখেন সবাই ভালো মতো, না হলে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো উত্তর করতে পারবেন না। একটু ভালো মতো দেখেন। ওকে, শেষ। হ্যাঁ, এবার চলেন আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন সলভিং এ। ওকে, দেখেন ফার্স্ট কোশ্চেন, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্সে আছে এটা, এটা সিম্পল সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বানাবেন, তাই না? কমপ্লেক্স বানাবেন, তাই তো? দেখে উত্তর করতে পারেন কিনা। কমপ্লেক্স বানাবেন। কমপ্লেক্স বানানোর জন্য যেই কাজটা করতে হবে, বলেন কমপ্লেক্স বানানোর জন্য কি করবেন? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসতে হবে, তাই না? বলেন তো কোনটা অ্যান্সার হবে? দুটি ক্লজ, তাই না? দুটি ক্লজ, কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। বলেন এই প্রশ্নের অ্যান্সার কোনটি? একটু দ্রুত বলে ফেলেন তো, অ্যান্সার হবে কোনটি? এ স্টোন রোজ এন্ড গ্যাদার্স নো মস। বলেন দ্রুত অ্যান্সার হবে কি? বলেন তো। কি অ্যান্সার কোনটি হবে? ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ অপশন ডি। আপনারা অনেকেই ডি অ্যান্সার করেছেন, ভেরি গুড। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন, আপনারা যারা ডি অ্যান্সার করছেন আপনাদের সবাইকে অনেক অনেক কনগ্রেচুলেশনস, ভালো উত্তর করতে পেরেছেন। বাট আমার প্রশ্ন, এই বাক্যের তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ আছে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া তো আর কমপ্লেক্স হবে না।
আর প্রিন্সিপাল ক্লজ ছাড়া তো কলেজ চলতে পারবে না, সেন্টেন্স চলতে পারবে না। তাহলে এই বাক্যে ক্লজ আছে কয়টা? দুইটা। দুটি ক্লজ মানে দুটি ভার্ব আছে, দুটি ক্লজ মানে দুটি ভার্ব আছে। তাহলে এই দুটি ভার্ব কোনটা কোনটা এখানে বলেন। এই ডি নাম্বারে দুটি ভার্ব আছে, কোনটা কোনটা বলেন তো, বলেন। এই ডি নাম্বারে দুইটা ভার্ব আছে, সেই ভার্বগুলো একটু আমাকে লিখে দেখান। কি পারবেন না? অবশ্যই পারবেন। এই ডি নাম্বারে দুটি ভার্ব আছে, এই দুটি ভার্বের মধ্যে প্রথম ভার্ব হলো কি বলেন? প্রথম ভার্ব হলো রোজ, পরের ভার্ব হলো গ্যাদার্স। ঠিক আছে, তাহলে আই স্টোন দ্যাট রোজ গ্যাদার নো মস। এই বাক্যের অর্থ হলো যেই পাথর ঘুরে ওই পাথরে কখনো শ্যাওলা জমে না, মস জমে না। অর্থাৎ একটি ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না, অর্থাৎ একটি ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না। এবার চলে আসলাম 2 নাম্বার প্রশ্ন। এত সহজ একটা প্রশ্ন, সিম্পল বানাবো। অর আছে মানে এটা কম্পাউন্ডে আছে, অর আছে মানে এটা কম্পাউন্ডে আছে। এই কম্পাউন্ডটাকে সিম্পলে নিব। সিম্পল মানে কি? সিম্পল মানে খুবই সিম্পল, সিম্পল মানে খুবই সিম্পল। তাহলে উত্তর কোনটা হবে বলেন? এই বাক্যের অর্থ হলো করো না হলে মারা পড়বা, করো না হলে মারা পড়বা, তাই না? করো না হলে মারা পড়বা, এর মানে হলো না করলে তুমি মারা পড়বা, তাই না? করো না হলে মারা পড়বা। আমি তোমাকে বললাম এই কাজটা করো, তার মানে কি? কাজটা না করলে তুমি মারা যাবা, কাজটা না করলে তুমি মারা যাবা। ঠিক আছে, তাই করলে মারা যাবে, না করলে কাজটা সে মারা যাবে। তাহলে না করলে সে কাজটা মারা যাবে। উত্তর কোনটা বলেন? ডু অর ডাই। না করলে কি ডাই করতে হবে। ঠিক আছে, তার কাজটা না করলে সে ডাই হবে। কি বলেন অ্যান্সার কোনটা? ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ অপশন এ। ওকে, তাহলে 2 নাম্বার গেল। এবার চলে আসলাম অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, কমপ্লেক্স বানাইতে বলা হয়েছে, কমপ্লেক্স বানাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রশ্নটা 2 সেকেন্ডে সলভ করে দেই। এই প্রশ্ন 2 সেকেন্ডে সলভ করে দিই। কিভাবে কমপ্লেক্স বানাবেন? কমপ্লেক্স মানে কি? একটা কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন। কমপ্লেক্স মানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এই বাক্যে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নাই। এই বাক্যে যে কনজাংশন আছে সেটা কোঅর্ডিনেট কনজাংশন এন্ড। এই বাক্যে যে কনজাংশনটা আছে সেটা কোঅর্ডিনেট কনজাংশন বাট। তাহলে অ্যাজ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? সহজ একটা প্রশ্ন, সহজ একটা পড়া। এবার চলে আসেন আরেকটা প্রশ্নে চলে যাই আমরা। ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট হি ইজ আ ব্রেভ ম্যান। এই যে একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল সাবঅর্ডিনেট মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বানাতে বলছে সিম্পল। সিম্পল মানে কি ভাই? সিম্পল মানে ভেরি সিম্পল, ইউ জাস্ট নিড এ ভার্ব। সিম্পলে একটা ভার্ব থাকবে শুধু, অন্য কোনো কিছুই না। জাস্ট এ ভার্ব, নাথিং এলস, জাস্ট এ সাবজেক্ট, নাথিং এলস। সো খুঁজেন, একটা ভার্ব খুঁজেন, সেটাই অ্যান্সার। একটা ভার্ব খুঁজবেন, সেটাই অ্যান্সার। খুবই সিম্পল। একটা ভার্ব খুঁজেন, কোনটা অ্যান্সার বলেন? এই যে ইজ একটি ভার্ব, ইজ আরেকটি ভার্ব, দুটি ভার্ব আছে বাদ। এই যে ইজ একটি ভার্ব, ইজ আরেকটি ভার্ব, দুটি ভার্ব আছে বাদ। ইজ একটি ভার্ব, ইজ আরেকটি ভার্ব, দুটি ভার্ব আছে বাদ। সো দ্য অ্যান্সার ইজ অপশন সি, তাই না? সিম্পল, ভেরি সিম্পল। জাস্ট আ সাবজেক্ট এন্ড আ ভার্ব, মানে কি ফাইনিট ভার্ব। ওকে, আমাদের এই প্রশ্নটাও শেষ হয়ে গেল। আমরা আরেকটা প্রশ্নে যাব, তারপরে আমাদের আরেকটা টপিক বাকি আছে কন্ডিশনাল সেন্টেন্স। ওই সেন্টেন্সটাতেও কিন্তু আমি চলে যাব একটু পরে ওই টপিকটাতে। চলেন তাহলে, আমাদের এই প্রশ্নটা উত্তর হচ্ছে অপশন সি। নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ, দেখি কোন কোশ্চেনটা আছে। উই শুড রিড বুকস টু গেইন নলেজ। আচ্ছা, এই বাক্যটা একটাই ভার্ব আছে, টু গেইন কিন্তু কোনো ভার্ব না। টু গেইন হলো ইনফিনিটিভ, টু গেইন হলো ইনফিনিটিভ। তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে। উপরের বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে, বানাতে হবে কমপ্লেক্স।
কি বানাতে হবে? কমপ্লেক্স। বলেন দ্রুত বলেন অ্যান্সার কি হবে, বলেন অ্যান্সার কি হবে দ্রুত। কমপ্লেক্স বানাবেন। কমপ্লেক্স বানাবেন মানে হলো উভয় অংশে দুটি ক্লজ থাকবে, সিম্পল, দুটি ক্লজ থাকবে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। এন্ড হওয়ার কোনো সুযোগ নাই, এই যে এন্ড হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? এখানে কোনো কনজাংশনই নাই, ডি নাম্বারে কোনো কনজাংশনই নাই। বি নাম্বারে কনজাংশন আছে সো দ্যাট, বাট কনজাংশনের পরে আসল জিনিসটা নাই, মানে সাবজেক্টটা নাই। সো দ্য অ্যান্সার ইজ অপশন সি। ওকে, হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিক হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। ওকে, চলেন তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে চলে যাই। এগুলো আপনারা নিজেরা সলভ করে নেবেন। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স মানে একটা শর্তযুক্ত বাক্য। শর্ত দেয়া থাকবে, আজকে বৃষ্টি হলে আমরা সবাই মিলে লুডো খেলবো, তাই না? তুমি আসলে আমি যাব। শর্ত দিবেন, একজন আরেকজনকে একটা কন্ডিশন দিয়ে এটা কাজ করবেন। এই বাক্যগুলো সাধারণত ইফ যুক্ত থাকে, সর্বদা না। এই বাক্যগুলো সাধারণত ইফ যুক্ত থাকে, সবসময় না, সাধারণত ইফ যুক্ত থাকে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে একটা জিনিস মনে রাখবেন, টেন্স কত প্রকার? 12 প্রকার। টেন্স হলো 12 প্রকার। এর মধ্যে 9টা টেন্সের কোনো কন্ডিশনাল সেন্টেন্স নাই। তাহলে আমাদের জন্য পড়াটা সহজ হয়ে গেল। তার টেন্স কত প্রকার? 12 প্রকার। 9টা টেন্সের কোনো কন্ডিশনাল সেন্টেন্স নাই। তার 3টি টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স আছে। 3টি টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স আছে। কোন 3টি? চলেন, প্রেজেন্ট ইনডেফিনিটের কন্ডিশনাল সেন্টেন্স আছে, পাস্ট ইনডেফিনিটের কন্ডিশনাল সেন্টেন্স আছে, পাস্ট পারফেক্টের কন্ডিশনাল সেন্টেন্স আছে। তাহলে বাকি যে 9টা টেন্স আছে, ওই 9টা টেন্সের কোনো কন্ডিশনাল সেন্টেন্স নাই। তাহলে পড়াটা আমার জন্য খুবই ইজিয়ার হয়ে গেল। আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, এই 3টি টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স আছে। আমি আপনাদেরকে পড়াবো, এটা রোল নাম্বার 1, এটা রোল নাম্বার 2, এটা রোল নাম্বার 3। অর্থাৎ এই 3টা টেন্স দ্বারা আপনি কন্ডিশনাল সেন্টেন্স গঠন করতে পারবেন। তাহলে আমার জন্য পড়াটা খুবই সহজ হয়ে গেল, যে বাকি যে 9টা টেন্স আছে, ওই 9টি টেন্সের কিন্তু কোনো কন্ডিশনাল সেন্টেন্স হয় না। ওকে, তাহলে বলেন রোল নাম্বার 1 কি খেয়াল আছে আমাদের? আচ্ছা, পেনের কালি পরিবর্তন করব। ওকে, পেনের কালি পরিবর্তন করলাম। আচ্ছা, এবার আসেন রোল নাম্বার 1। রোল নাম্বার 1, রোল নাম্বার 1টা কি বলছিলাম বলুন তো একটু আগে? রোল নাম্বার 1টা বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? দেখেন, এই দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট, রানস প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? টার্ন প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে হচ্ছে আস্ক প্রেজেন্ট ইনডেফিনিট, গেটস প্রেজেন্ট ইনডেফিনিট, রেইনস প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? এখন এই প্রেজেন্ট ইনডেফিনিটটা থাকবে কার সাথে? প্রেজেন্ট ইনডেফিনিটটা থাকবে হচ্ছে, একটু খেয়াল করেন, ইফ যুক্ত অংশ মানে সাবঅর্ডিনেট ক্লজ। ইফ যুক্ত অংশ মানে কি বলেন তো? সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? ওকে, আবার দেখেন, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটি হলো প্রিন্সিপাল ক্লজ। আবারও বলছি, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটি হলো প্রিন্সিপাল ক্লজ, তাই না? এখন তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের পার্থক্যটা আমরা তো আগে থেকে জানি। কনজাংশন যেটা আছে, ইফ সাবঅর্ডিনেট কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা তাহলে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা নিয়মটা লিখে নিব সবাই খাতায়, একটু লিখেন তাহলে। আমি বলি, দেখেন,
সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে প্রিন্সিপাল ক্লজে উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। প্রিন্সিপাল ক্লজে উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কি বললাম বলেন তো? সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে প্রিন্সিপাল ক্লজে উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তাহলে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, প্রিন্সিপাল ক্লজে উইল প্লাস ভার্বের বেস ফর্ম মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম মানে ফিউচার টেন্স। সেম ঘটনা। এবার দেখেন উল্টা কথা বলি, একই ঘটনা ওই পাশে যাই, দেখেন তো ওই পাশে যাই, এই যে খেয়াল করেন এই যে এটা সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার প্রিন্সিপাল ক্লজ উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এবার তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ইফ যুক্ত অংশটা থাকবে কোথায়, বাক্যের শুরুতে নাকি বাক্যের শেষে? এটা কোনো নিয়ম নাই, বিকজ সাবঅর্ডিনেট ক্লজ ক্যান, কোথায় বলেন, সে বসতে পারে, ক্যান সিট কোথায় বসতে পারে? অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স অর ইন দ্য লাস্ট অফ এ সেন্টেন্স। এটা আপনার ইচ্ছা। আপনি বলতে পারেন ইফ ইউ কাম আই উইল গো, অথবা আই উইল গো ইফ ইউ কাম। দেখেন ইফ ইউ কামটাকে শেষও নিতে পারেন, ইফ ইউ কামটাকে শুরুতেও আনতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে ইফ যুক্ত অংশ শুরুতে আছে, ইফ যুক্ত অংশ শেষে আছে, তাই না? এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বসাতে পারেন। যেভাবে বসান না কেন একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, বাকিটা ফিউচার ইনডিফিনিট মানে কি উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এবার আপনারা আমাকে বলবেন ইফটা কোথায় বসাবো? আপনার ইচ্ছা ভাই, শুরুতে বসান নো প্রবলেম, শেষে বসান নো প্রবলেম, তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে বিষয়টা, এই যে ইফের বিষয়টা, এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু থাকতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাবঅর্ডিনেট ক্লজ আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান, শুরুতে রাখেন নো প্রবলেম, শেষে রাখেন নো প্রবলেম। সাবঅর্ডিনেট ক্লজকে যেখানে রাখেন না কেন, শুরু শেষ যেখানে রাখেন, সাবঅর্ডিনেট ক্লজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাকিটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার তাহলে আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। বলেন ইফ যুক্ত অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কোথায় বসতে পারবে, শুরুতে নাকি শেষে? অ্যান্সার দেন। ইফ যুক্ত ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কোথায় বসতে পারবে, শুরুতে নাকি শেষে? ইফ যুক্ত ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোথায় বসতে পারবে, শুরুতে নাকি শেষে? দ্রুত অ্যান্সার করবেন। ইফ যুক্ত ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কোথায় বসবে, শুরুতে নাকি শেষে? একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। ইফ যুক্ত ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ বসবে শুরুতে নাকি শেষে? ডেফিনেটলি শুরু শেষ নাই, দু জায়গাতে বসতে পারবে, শুরুতেও বসতে পারবে, শেষেও বসতে পারবে, শুরুতেও বসতে পারবে, শেষেও বসতে পারবে, নো প্রবলেম। এবার পরবর্তী প্রশ্ন বলেন সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে অংশটা, ওইটা কোন টেন্সে থাকবে? ইফ যুক্ত অংশটা, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত অংশটা, ওইটা কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট? ইফ যুক্ত অংশ, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত অংশ, ওটা কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? ইফ যুক্ত অংশ, সাবঅর্ডিনেট ক্লজ যেটা, ওইটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সে যেখানেই যাক শুরু শেষ সে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে বাকিটা মানে প্রিন্সিপাল ক্লজটা সে থাকবে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আমাদের রোল নাম্বার 1 ডান। এবার আমরা চলে আসব রোল নাম্বার 2 তে। রোল নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট টেন্স। রোল নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করেন এই যে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ যুক্ত অংশ, পাস্ট ইনডিফিনিট টেন্স, বাকি অপশন হবে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। উইল না উড, উইল তো হবে স্ট্রাকচার রোল নাম্বার 1 এ, উড প্লাস ভার্বের বেস ফর্ম।
উড প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। আচ্ছা, সেম ঘটনা দেখেন, ইফ কোথায় আছে শুরুতে, এবার ইফ কোথায় আছে শেষে, এখানে ইফ কোথায় আছে শেষে, এখানে ইফ কোথায় আছে শেষে, নো প্রবলেম। ইফকে আপনি শুরুতে বা শেষে উভয় জায়গাতে বসাতে পারবেন, তাই না। রোল নাম্বার ওয়ানে ছিল কি উইল, ওটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে, আর এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের সাথে। রোল নাম্বার ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে উইল ছিল, এবার পাস্ট ইনডিফিনিটের সাথে হবে কি উড, তাই না। সহজ ভাষায় যদি আমরা বলি, রোল নাম্বার ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ছিল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এবার পাস্ট ইনডিফিনিটের সাথে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না। ওকে, এবার আপনাদেরকে প্রশ্ন করা যাক, বলেন পাস্ট ইনডিফিনিট টেন্স যখন সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ইফ ক্লজে থাকবে, আবার বলছি ইফ ক্লজে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বাকি যে প্রিন্সিপাল ক্লজ আছে ওই প্রিন্সিপাল ক্লজে কি উইল হবে নাকি উড হবে। ইফ যুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রিন্সিপাল ক্লজে উইল হবে নাকি উড হবে। ইফ যুক্ত অংশ সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে ওই ক্লজে মানে প্রিন্সিপাল ক্লজে উইল হবে নাকি উড হবে। অবশ্যই কি হবে, অবশ্যই উড হবে, তাই না। অবশ্যই সবগুলোর দিকে তাকিয়ে দেখেন উড হবে, সবগুলোর দিকে তাকিয়ে দেখেন উড হবে, আর বাকিগুলোর দিকে তাকান, দেখেন সবগুলো কি আছে বলেন তো, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। খুবই সিম্পল। ওকে, এবার আমরা চলে আসবো হলো 3 নাম্বার একটা প্যাটার্নে। 3 নাম্বার একটা প্যাটার্ন, চলেন 3 নাম্বার প্যাটার্নের জন্য কি বলছিলাম, 3 নাম্বারটার জন্য কি বলছিলাম খেয়াল আছে। তিনটা টেন্স কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হইতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট ডান, পাস্ট ইনডিফিনিট ডান, এবার বাকি আছে পাস্ট পারফেক্ট। বাকি আছে কি বলেন, পাস্ট পারফেক্ট। এই দেখেন পাস্ট পারফেক্ট, হ্যাড নোন, দেখেন পাস্ট পারফেক্ট, had found perfect, had left past perfect, had known। past perfect থাকলে ওই পাশে হবে would have প্লাস v3, would have হবে সাথে একটা v3 থাকবে, would have হবে আর সাথে একটা v3 থাকবে, তাই না। ওকে, would have হবে সাথে একটা v3 থাকবে। 3 নাম্বার স্ট্রাকচার পাস্ট পারফেক্ট, 3 নাম্বার স্ট্রাকচার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে would have প্লাস v3, পাস্ট পারফেক্ট থাকলে would have প্লাস v3। ওকে, এবার পাস্ট পারফেক্ট থাকবে কোথায়, আপনার ইচ্ছা ভাই, আপনি পাস্ট পারফেক্ট শুরুতে বসান শেষে বসান, আপনি ইফ যুক্ত অংশটাকে যেখানে ইচ্ছে সেখানে বসান। এই যে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, এই যে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, তাহলে বাকিটা অবশ্যই উড হ্যাভ হবে। এই যে উড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ প্লাস v3, তাই না। যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন। ওকে, এবার যদি আমরা একটু খেয়াল করি, মুছে দিলাম এটাকে, এবার আমি 3টা কথা একত্রে লিখতে চাই। আপনারা সবাই কমেন্টে আসেন, কমেন্টে এসে 3টা কথা আমাকে লিখে দিবেন, 3টা কথা লিখে দিবেন। কি লিখে দিবেন, 1 নাম্বার উইল লিখবেন প্লাস বেস ফর্ম, 2 নাম্বার উড লিখবেন প্লাস বেস ফর্ম, 3 নাম্বার উড হ্যাভ লিখবেন প্লাস v3। লিখেন তো, এই 3টা কথা সবাই এখন লিখেন, এই 3টা কথা সবাই লিখেন, সবাই একটু কমেন্টে লিখে ফেলেন, তাহলে আর ভুলবো না আমরা। হ্যাঁ, 1 নাম্বারটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা আমরা জানি সবাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উত্তর হবে উইল প্লাস বেস ফর্ম। 2 নাম্বার পাস্ট ইনডিফিনিট টেন্স উত্তর হবে উড প্লাস বেস ফর্ম। 3 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স উত্তর হবে কি বলেন, উড হ্যাভ প্লাস v3। 3 নাম্বার উড হ্যাভ প্লাস v3। লিখে ফেলেন, সবাই একটু কমেন্টে লিখে ফেলেন। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখে ফেলেন দ্রুত, সবাই একটু কমেন্টে লিখে ফেলেন।
ওকে, লিখে ফেলেন সবাই। হ্যাঁ, উইল প্লাস বেস ফ্রম, উড প্লাস বেস ফ্রম এবং উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। ওকে, লিখা শেষ। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা যাব হলো, মুছে ফেললাম এটা আমি একটু দ্রুত। আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন অ্যান্সার করতে দিব, দেখি আপনারা উত্তর করতে পারেন কি না। চলুন একটু দ্রুত কয়েকটা প্রশ্ন অ্যান্সার করতে দেই। ওকে, একটু ওয়েট করেন, এই প্রশ্নগুলো আপনারা আমাকে অ্যান্সার করে দিবেন। 2 নাম্বারটা অ্যান্সার করবেন এখন। 2 নাম্বারটা অ্যান্সার করেন সবাই দ্রুত। 2 নাম্বারটা অ্যান্সার করেন তো। ইফ আই হ্যাড সিন দ্য মুভি, 2 নাম্বারটা একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন সবাই। ইফ আই হ্যাড সিন দ্য মুভি, 2 নাম্বারটা অ্যান্সার করেন তো। ইফ আই হ্যাড সিন দ্য মুভি, দ্রুত, সহজ, পারবেন। দেখি অ্যান্সার কেউ বলেন। 2 নাম্বার অ্যান্সারটা বলে ফেলেন সবাই। ইফ আই হ্যাড সিন দ্য মুভি, আর 20 সেকেন্ডস এর মধ্যে অ্যান্সার করবেন 2 নাম্বার। ইফ আই হ্যাড সিন দ্য মুভি, কি টেলটাকে চেঞ্জ করে কি বানাবেন বলেন তো অ্যান্সারটা দেখি। টেলটাকে চেঞ্জ করে কি অ্যান্সার বানাবেন? ইফ আই হ্যাড সিন দ্য মুভি, টেলটাকে চেঞ্জ করে আমরা অ্যান্সার বানাবো। কি অ্যান্সার বানাবো বলেন তো? অ্যান্সার বলেন, অ্যান্সার বলেন। উড হ্যাভ বললে কি হবে উমি রহমান? অ্যান্সার বলতে হবে। অ্যান্সারটা কি হবে বলেন? অ্যান্সার হবে কি বলেন তো? অ্যান্সার হবে উড হ্যাভ টোল্ড। উত্তর হবে কি বলেন? উড হ্যাভ টোল্ড হবে আমাদের অ্যান্সার। উড হ্যাভ টোল্ড। ওকে, আমাদের 2 নম্বর প্রশ্ন ডান। এবার চলে আসেন নাম্বার 3-তে। আচ্ছা, এবার 4 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। 4 অ্যান্সার করেন তো দ্রুত বলেন। 4 নাম্বারটা অ্যান্সার কি হবে? হি উড গিভ ইউ দ্য মানি। একটু আগে আপনারা লিখেছিলেন উড হয় কোথায়, তাই না? উড যেহেতু আছে, উড কোথায় হয় খেয়াল আছে? 1 নাম্বার রোল, 2 নাম্বার রোল নাকি 3 নাম্বার রোলে উড হয় খেয়াল আছে আমাদের? ওই রোলটা খেয়াল করবেন। 1-এ উইল হয়, 2-তে উড হয়, 3-তে কি হয়? উড হ্যাভ প্লাস V3, তাই না? 3-তে হয় কি বলেন? উড হ্যাভ প্লাস V3। 3-তে হবে উড হ্যাভ প্লাস V3। তাহলে 4-এর অ্যান্সারটা কি বলেন তো? 4-এর অ্যান্সার হচ্ছে কি? রোল নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? রোল নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্সার কি হবে? হ্যাভ এর পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্সার হবে হ্যাড। হ্যাভ এর পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্সার হবে হ্যাড। ঠিক আছে, ওকে, তাহলে ভালোই উত্তর করতে পারলেন। এবার চলে যাব আরেকটা প্রশ্নে, সেটা হলো এই প্রশ্নটা অ্যান্সার করেন তো। 10 নাম্বারটা অ্যান্সার করেন তো। কোশ্চেন নাম্বার 10। 10-এ উইল আছে এখানে, তাই না? এখানে উইল দেওয়া আছে, তাই না? তাহলে 10-এ উইল যে দেওয়া আছে, কত নাম্বার রোল এটা আমাদের? রোল নাম্বার 1, তাই না? খেয়াল আছে আমাদের? উইল যেহেতু আছে, এটা অবশ্যই রোল নাম্বার 1। উইল আছে মানে রোল নাম্বার 1, তাই না? উইল থাকা মানে রোল নাম্বার 1। আর রোল নাম্বার 1-এ কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলেন তো? ইফ ইউর মাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি ভার্বের সাথে একটা এস বা ইএস হবে। উত্তর হবে কি বলেন? উত্তর হবে বাইস, তাই না? একটা এস বা ইএস দিতে হবে কিন্তু, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমরা 3টা রোল পড়লাম। আমরা কিন্তু আরো আমাদের কয়েকটা রোল বাকি আছে। চলেন আমরা সেই রোলগুলো একটু সলভ করে ফেলি। একটু দ্রুত চলে যাই আমরা আগের অবস্থানে যেখানে ছিলাম। এখানে ছিলাম আমরা। 4 নাম্বারটা এবার আমরা সলভ করে ফেলবো। ওকে, এবার আপনারা আমাকে বলতে পারেন যে আসলে আমরা যে এতক্ষণ ইফ এর কথা বললাম, ইফ কি দরকার আছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে? না, কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের ইফ এর দরকার নাই। ইফ এর পরিবর্তে আমাদের যে 3টা গঠন আছে,
ইফ এর পরিবর্তে আমাদের যে তিনটা গঠন আছে ওই তিনটা গঠনে ইফ এর পরিবর্তে কাকে কাকে ব্যবহার করা যাবে। ইফ এর পরিবর্তে আমরা 1 নাম্বার গঠনে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুড ব্যবহার করতে পারবো। ইফ এর পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রোল নাম্বার 1 এ শুড ব্যবহার করতে পারবো। 2 নাম্বার রোলে আসে এবার ইফ এর পরিবর্তে রোল নাম্বার 2 তে আমরা ওয়্যার ব্যবহার করতে পারবো। ইফ এর পরিবর্তে রোল নাম্বার 2 তে আমরা ওয়্যার ব্যবহার করতে পারবো। 3 নাম্বার রোলে আসে এবার ইফ এর পরিবর্তে রোল নাম্বার 3 তে যেটা 3 নাম্বার রোল যেটা পাস্ট পারফেক্ট টেন্স সেখানে আমরা হ্যাড ব্যবহার করতে পারবো। তাহলে সহজ ভাষায় যদি আমি বলি তিনটা রোল আছে আমাদের, রোল 1, রোল 2, রোল 3। ইফ গুলোকে উঠিয়ে দেওয়া যাবে। ইফ গুলোকে উঠিয়ে দিয়ে আমরা প্রথম অংশে ইফ এর পরিবর্তে রোল নাম্বার 1, রোল নাম্বার 1 এ ইফ এর পরিবর্তে শুড ব্যবহার করা যাবে। রোল নাম্বার 2 ইফ এর পরিবর্তে ওয়্যার ব্যবহার করা যাবে। রোল নাম্বার 3 ইফ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করা যাবে। জাস্ট একটু আমরা কি করব এই ওয়ার্ড গুলোকে দেখে নিব, এই সেন্টেন্স গুলোকে একটু আমরা দেখে নিব। ইফ এর পরিবর্তে খেয়াল করেন ইফ এর পরিবর্তে শুড, ইফ এর পরিবর্তে ওয়্যার, ইফ এর পরিবর্তে হ্যাড। ঠিক আছে, তাহলে ইফ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি রোল নাম্বার 1 এ শুড মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুড, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়্যার, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড। আবারো বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুড, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়্যার, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড। অর্থাৎ শুডের অপর নাম হলো ইফ, ওয়্যার এর অপর নাম হলো ইফ, হ্যাড এর অপর নাম হলো ইফ। তাহলে ইফ মানে যদি, শুড মানে যদি, ওয়্যার মানে যদি, হ্যাড মানে যদি। হ্যাড আই এ বার্ড, আমার যদি একটা পাখি থাকতো। ওয়্যার আই এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। ঠিক আছে, তাহলে একটু লিখে ফেলেন তো সবাই, এই তিনটা একটু সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন। সবাই চ্যাট বক্সে আসেন, চ্যাট বক্সে এসে ঝটপট এই তিনটা একটু লিখে ফেলেন। চ্যাট বক্সে এসে ঝটপট একটু দ্রুত কমেন্টে সবাই এটা একটু লিখে ফেলেন। হ্যাঁ, সিরিয়ালে লিখে ফেলেন শুড, ওয়্যার, হ্যাড। শুড, ওয়্যার, হ্যাড লিখে ফেলেন। শুড, ওয়্যার, হ্যাড। শুড লিখেন, ওয়্যার লিখেন, হ্যাড লিখেন। শুড লিখেন, ওয়্যার লিখেন আর হ্যাড লিখেন। তাহলে শুড দিয়ে বাক্য শুরু করা যাবে, ওয়্যার দিয়ে বাক্য শুরু করা যাবে, হ্যাড দ্বারা বাক্য শুরু করা যাবে, তাই না? ওকে, তার প্রশ্নগুলো পরীক্ষাতে আসে কিভাবে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে আমি দেখাই, চলেন। একটু আগে আপনাদেরকে আমি যেগুলো দেখিয়েছিলাম, ওকে, আপনারা আমাকে এই প্রশ্নটা একটু অ্যান্সার করে দেন তো। 3 নাম্বার প্রশ্নটা অ্যান্সার করে দেন দ্রুত। 3 নাম্বার প্রশ্নটা অ্যান্সার করে দিবেন। 3 নাম্বার প্রশ্নটাকে অ্যান্সার করে দেন তো ঝটপট। 3 নাম্বার প্রশ্নটা অ্যান্সার করে দেন। শুড ইউ স্টাডি হার্ড, এই 3 নাম্বার মনে রাখতে হবে। শুড এর অপর নাম কি ইফ, ইফ থেকে কিন্তু সে শুড হয়ে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ থেকে শুড হয়ে আসছে কিন্তু সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, মনে রাখতে হবে। ইফ থেকে শুড হয়ে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই জায়গাটা, পরের জায়গাটা প্রিন্সিপাল ক্লজ আপনাকে কি ব্যবহার করতে হবে খেয়াল আছে? প্রিন্সিপাল ক্লজ আমাদেরকে উইল প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। উইল প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। উইল, শাইন। ওকে, তাই না? তাহলে উত্তর হয়ে গেল শুড ইউ স্টাডি হার্ড মানে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। ওকে, তাহলে শুড দিয়ে শুরু করলাম, স্ট্রাকচার নাম্বার 1। এবার আসেন আমরা আরেকটা প্রশ্ন দেখতে চাই। শুড দিয়ে শুরু না করলে তো অন্য কিছু দিয়েও শুরু করা যেতে পারে। চলেন, কি দিয়ে শুরু করা যেতে পারে? হ্যাড দিয়ে শুরু করা যেতে পারে, তাই না? আমরা হ্যাড দ্বারা শুরু করতে পারি। তাহলে হ্যাড দ্বারা শুরু করবেন, স্ট্রাকচার নাম্বার 3 পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে খেয়াল আছে তোমাদের নাকি? পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে ওইটা কি, কোনটা বলেন তো? একটু দ্রুত বলে ফেলেন। পাস্ট পারফেক্ট টেন্স মানে আমাদের অ্যানসার যাবে কি উইল যাবে, উড যাবে নাকি উড হ্যাভ প্লাস V3 যাবে? উইল, উড নাকি উড হ্যাভ প্লাস V3? উইল হবে, উড হবে নাকি উড হ্যাভ প্লাস V3 হবে? একটু দ্রুত বলে ফেলেন তো। অবশ্যই অ্যান্সার হবে উড হ্যাভ প্লাস V3, তাই না? অ্যান্সার হবে কি বলেন? অ্যান্সার হবে উড হ্যাভ, would have find এর V3 found, would have found হচ্ছে আমাদের answer. So the answer is would have found. The answer is কি বলেন? would have found. ঠিক আছে, ওকে। তাহলে had আছে এবং arrived আছে, past perfect tense 3 নাম্বার নিয়ম,
উড হ্যাভ এর পরে V3 উড হ্যাভ ফাউন্ড, উড হ্যাভ এর পরে V3 উড হ্যাভ ফাউন্ড। আমাদের এই প্রশ্নের টপিকটিও শেষ হয়ে গেল। এবার আমাদের আরো ছোট ছোট 3টা নিয়ম বাকি আছে, আমরা ওই নিয়মগুলো একটু সলভ করে ফেলি, চলেন। ওকে, কোথায় যেন ছিলাম আমরা? আমরা স্ট্রাকচার 4 এ ছিলাম। এবার আমরা চলে আসবো স্ট্রাকচার 5 এ। স্ট্রাকচার 5 হচ্ছে উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য। স্ট্রাকচার নাম্বার 5, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য থাকলে উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা গ্রামারের ভাষায় বলি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। গ্রামারের ভাষায় বলি, দেখেন উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, উভয় পাশে ব্যালেন্সড অবস্থায় আছে, সেটাকে আমরা বলছি জিরো কন্ডিশনাল। তাহলে আমরা খাতায় লিখে নিব, জিরো কন্ডিশনালের উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। জিরো কন্ডিশনালের উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ওই জিরো কন্ডিশনালকে আমরা বলছি, জিরো কন্ডিশনালের উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ওই জিরো কন্ডিশনালকে কিন্তু আমরা বলছি কি বলেন তো? বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এই টাইপের বিষয়গুলো আমরা জিরো কন্ডিশনালে ব্যবহার করে থাকি। আবারও বলছি, জিরো মানে উভয় পাশে ব্যালেন্সড, উভয় পাশে সমান, উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে এগুলো কি হয়? বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এরকম টাইপের হয়ে থাকে। ইফ ইউ হিট আইস, তুমি যদি বরফকে কি করো, তাপ দাও, তাহলে এটা গলে যাবে, চিরন্তন সত্য। তুমি যদি সূর্যের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার স্কিন বার্ন হয়ে যাবে, জ্বলে যাবে, চিরন্তন সত্য। তুমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিক্স করো, তাহলে তুমি কি পাবা? ওয়াটার পাবা, তাই না? ওকে, স্ট্রাকচার নাম্বার 5 ডান। এবার চলে আসলাম স্ট্রাকচার নাম্বার 6, খুবই সহজ একটা পড়া। স্ট্রাকচার নাম্বার 6, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, একটু খেয়াল করে দেখেন। টক্স এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কিন্তু, তাই না? তাহলে আন্ডারস্টুড এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। এবার নিচেরটার দিকে তাকাই, টকড এটা কোন টেন্সে আছে? এটা আছে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওই পাশে যাই, হ্যাড সিন এটা আছে কোন টেন্সে? এটা আছে হলো পাস্ট পারফেক্ট টেন্সে, তাই না? এটা আছে হলো পাস্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি, অ্যাজ ইফ অ্যাজ দো থাকবে কোথায়? মাঝখানে, তাই না? এই যে অ্যাজ ইফ আছে, এই যে অ্যাজ দো আছে, অ্যাজ ইফ অ্যাজ দোর উভয় পাশে দুটি টেন্স থাকবে। এর মধ্যে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট, এক নম্বর কথা। 2 নম্বর কথা, প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট। তাহলে প্রথম কথা কি বলবো? অ্যাজ ইফ অ্যাজ দো দুটা অংশকে যুক্ত করবে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, তাই না? আবারও বলছি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুটি ক্লজকে যুক্ত করবে। প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী ক্লজ পাস্ট ইনডিফিনিট, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আসি, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ডান। হেনরি টক্স টু হিজ ডগ, হেনরি তার ডগের সাথে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ ইট আন্ডারস্টুড হিম, যেন তার কুকুরটা তাকে বোঝে। 2 নাম্বার, দ্য গার্ল টকড, বালিকাটি এমন ভাবে কথা বলেছিল যেন সে একটি ভূত দেখেছিল। স্ট্রাকচার নাম্বার 6 ডান। এবার চলে আসবো স্ট্রাকচার নাম্বার 7। স্ট্রাকচার নাম্বার 7 এ হাইপোথিটিক্যাল, হাইপোথিটিক্যাল এর বাংলা মিনিং হলো কাল্পনিক। হাইপোথিটিক্যাল এর বাংলা মিনিং হলো কাল্পনিক। কাল্পনিক যখন কোনো কিছু বলবেন, কাল্পনিক যখন কোনো কিছু বলবেন, তখন দুটা বিষয় মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে ভার্বটা পাস্ট ফর্মে যাবে অথবা বি ভার্বটা সব সময় ওয়্যার হবে। আবারও বলছি, কাল্পনিক বা প্রেজেন্ট উইশ, ঠিক আছে। প্রেজেন্ট উইশ, আপনি বর্তমানে একটা আশা করলেন, আই উইশ আমার যদি একটা গাড়ি থাকতো, আই উইশ আমি যদি ইংল্যান্ডের রাজা হতাম, আই উইশ আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতাম।
এগুলোকে উইশ, কাল্পনিক চিন্তা ভাবনা। কাল্পনিক চিন্তা হলে বি ভার্বটাকে সবসময় ওয়্যার দিবেন। আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইউকে। কাল্পনিক ওয়্যার ওয়্যার ওয়্যার, কাল্পনিক মানে ওয়্যার হবে, ঠিক আছে? এই যে ওয়্যার দিলাম। এবার বলতেন আমার যদি একটা গাড়ি থাকতো, কাল্পনিক। থাকা ইংরেজি কি আর ওয়্যার? থাকা ইংরেজি কি? পাস্ট। কার পাস্ট? হ্যাভ এর পাস্ট। হ্যাভ এর পাস্ট কি বলেন তো? হ্যাড। হ্যাভ এর পাস্ট কি বলেন? হ্যাড। তাহলে প্রেজেন্ট উইশ, বর্তমানে এখন আমি উইশ করছি, প্রেজেন্ট উইশে আমরা সবসময় কি দিব? পাস্ট ফর্ম। অন্য ভার্বগুলি পাস্ট ফর্ম, আর বি ভার্বটাকে দিব হচ্ছে আমরা ওয়্যার। প্রেজেন্ট উইশে বর্তমানে আমি এটা উইশ করছি, গতকালকে উইশ না, আগামীকালকের না, মানে গতকালকের না, আগামীকালকের না, বর্তমানে, বর্তমানে প্রেজেন্ট। গতকাল হলে তো এখানে ইয়েস্টারডে লেখা থাকতো, আগামীকাল হলে এখানে টুমরো লেখা থাকতো, তাই না? তাহলে প্রেজেন্ট নাও, গতকাল না কারণ ইয়েস্টারডে লেখা নাই, টুমরো না কারণ এখানে আগামীকাল বা টুমরো ফিউচার না লেখা নাই। তাহলে প্রেজেন্ট উইশে ভার্বটা বি ভার্ব সবসময় ওয়্যার, আর হ্যাভ ভার্ব সবসময় হ্যাড। ডান। এবার চলে আসলাম ফিউচার উইশ। দেখেন ফিউচার উইশ আপনি বুঝবেন কিভাবে? এ দেখেন টুমরো আছে, এ দেখেন নেক্সট ইয়ার আছে। সো ফিউচার উইশ কিন্তু এটা, তাই না? এটা কিন্তু প্রেজেন্ট উইশ না। ফিউচার উইশে দুটি শব্দ মনে রাখবেন, উড এবং কুড, আর কিছুই মনে রাখা দরকার নাই। ফিউচার উইশ, ইস আমি যদি আগামী বছর একটা বন্ধ পাইতাম তাহলে কক্সবাজার ইচ্ছা মতো ঘুরে আসতে পারতাম। ইস আগামী বছর যদি আমি হচ্ছে একটা চাকরি পেয়ে যেতে পারতাম। আগামী বছরের কথা বলছেন। ইস আগামীকাল যদি রহিম আসতো। আগামীকালকের কথা বলছেন। ফিউচার উইশ, ফিউচার উইশে ফিউচার টাইম দেওয়া থাকবে। এই যে টুমরো দেওয়া আছে, নেক্সট ইয়ার দেওয়া আছে, অ্যান্সার হবে কুড বা উড, যে কোনো একটাই দেয়া যাবে। তাহলে উই উইশ দ্যাট ইউ কুড কাম টু দ্য পার্টি টুমরো। আমার বন্ধু রহিম এখন কোথায়? রহিম এখন ইংল্যান্ডে আছে। রহিমকে ফোন দিয়ে বললাম, রহিম তুই যদি আগামীকালকে পার্টিতে আসতে পারতে, উইশ করতেছেন, আসতে পারতে খুব ভালো হতো। সে আসতে পারবেন, আপনি কল্পনা করতেছেন। জলি উইশেস দ্যাট হি কুড স্পেন্ড হিজ ভ্যাকেশন অন দ্য গালফ কোস্ট নেক্সট ইয়ার। জলি উইশ করতেছে, কল্পনা করতেছে, ইস সে যদি আগামী বছর তার ভ্যাকেশনটাকে গালফ কোস্টে কাটাতে পারত। ভবিষ্যৎ কিন্তু, ভবিষ্যৎ মানে উড বা কুড, ভবিষ্যৎ মানে উড বা কুড। এবার চলে আসলাম ভবিষ্যৎ না, প্রেজেন্ট না, এবার অতীত পাস্ট। পাস্ট আবার চিনবো কিভাবে? সহজ বিষয়, পাস্ট চিনবেন ইয়েস্টারডে, সহজ বিষয়, পাস্ট চিনবেন লাস্ট নাইট। তাহলে পাস্ট অ্যান্সার কি হবে? পাস্ট অ্যান্সার হবে পাস্ট পারফেক্ট। এই উইশ আছে দেখেন, এই যে উইশ আছে দেখেন, এই যে উইশ, ঠিক আছে? তাহলে উইশের পাস্ট উত্তর হবে পাস্ট পারফেক্ট। দেখেন এই যে হ্যাড ওয়াস্ট, পাস্ট পারফেক্ট। দেখেন হ্যাড স্টাডিড, পাস্ট পারফেক্ট। বাক্যগুলোর দিকে তাকান, বাক্যগুলোর দিকে তাকান। এই বাক্যের অর্থ, এক নাম্বার বাক্যের অর্থ, আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াশড দ্য ক্লোথস ইয়েস্টারডে। এই বাক্যের অর্থ হলো আমি উইশ করি, ইস গতকালকে যদি কাপড়গুলো ধুয়ে ফেলতে পারতাম তাহলে ভালো হইতো। আজকে যে বৃষ্টি, যে ঠান্ডা, কাপড়গুলো কেন গতকালকে ধুইলাম না? ধর, আই উইশ আই হ্যাড ওয়াশড দ্য ক্লোথস ইয়েস্টারডে। গতকালকে আমি আমার কাপড়গুলো ধৌত করে ফেলতাম, কতই না ভালো হতো। দুই নাম্বার, বিকজ রোজ ডিড সো পোরলি অন দ্য এক্সাম। রোজ পরীক্ষা এত খারাপ করেছে, শি উইশেস দ্যাট শি হ্যাড স্টাডিড হার্ডার লাস্ট নাইট। রোজ আজকে পরীক্ষা দিয়েছে, সে 100 থেকে 2 পাইছে। রোজ এখন উইশ করছে, ইস গত রাতে যদি আমি পড়তে পারতাম, গত রাতে যদি আমি পড়তে পারতাম। ঠিক আছে? ওকে, এবার আপনাদের কাছে আপনাদের প্রশ্ন, ঠিক আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, জাস্ট প্রশ্ন হলো তিনটা বিষয়। প্রেজেন্ট উইশে কি হয়, পাস্ট উইশে কি হয়, ফিউচার উইশে কি হয়। জাস্ট আমি নিজেই লিখে দিচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। প্রেজেন্ট উইশ, মনোযোগ দিয়ে শুনবেন। প্রেজেন্ট উইশ সবসময় বি ভার্ব হবে ওয়্যার। প্রেজেন্ট উইশ সবসময় বি ভার্ব হবে ওয়্যার। প্রেজেন্ট উইশ সবসময় বি ভার্ব হবে ওয়্যার। আর হ্যাভ ভার্ব হবে হ্যাড, হ্যাভ ভার্ব হবে হ্যাড। এবার আসেন ফিউচার উইশ, ভবিষ্যতের টাইম দেওয়া থাকবে, দুটি অ্যান্সার হবে উড বা কুড, উড বা কুড। এবার আসেন পাস্ট উইশ, পাস্টের টাইম দেওয়া থাকবে ইয়েস্টারডে, লাস্ট নাইট, অ্যান্সার হবে কি? পাস্ট পারফেক্ট, অ্যান্সার হবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে চলেন উত্তর করব আমরা এবার। কয়েকটা প্রশ্ন দেখাই আপনাদেরকে আমি, তাহলে
সহজে বুঝতে পারবো আমরা। আমি ওই সেন্টেন্সগুলো দেখাতে চাই আপনাদেরকে, যে সেন্টেন্সগুলো একটু কনফিউজিং। এই যে নাইস কোশ্চেন, এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার করে দেখান দ্রুত। আমরা আর 2 মিনিটের মধ্যে এই ক্লাসটি শেষ করব। আমরা উইদিন 2 মিনিটস এই ক্লাসটা শেষ করব। আই উইশ কি আছে লাস্ট নাইট, লাস্ট নাইট মানে কি পাস্ট, লাস্ট নাইট মানে কি পাস্ট, আর পাস্ট মানে কি বলেন, পাস্ট মানে কোনটা অ্যান্সার হবে? এই মাত্র একটু আগে পড়ছেন তাই না? ফিউচার হলে হবে উড বা কুড, আর পাস্ট হলে হবে যেন কি খেয়াল আছে আপনাদের বলেন তো? পাস্ট হলে কি হবে? একটু আগে পড়ছেন উইশের পাস্টের নিয়ম, উইশের পাস্টের নিয়ম একটু আগে পড়ছেন, বলেন উইশের পাস্টের নিয়ম হলে অ্যান্সার কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স। সো অ্যান্সার হবে কোনটা? হ্যাড কমপ্লিটেড, তাই না? অ্যান্সার হবে কি হ্যাড কমপ্লিটেড। ভেরি গুড, সবাই দেখি অ্যান্সার করছেন। ফিউচার হলে কি হতো বলেন? যদি এখানে লাস্ট নাইট না থেকে টুমরো হতো, বলেন লাস্ট নাইট না থেকে যদি টুমরো হতো, বলেন তো এখন অ্যান্সার কি হবে? বলেন টুমরো হলে অ্যান্সারটা কি হতো বলেন তো? টুমরো হলে অ্যান্সারটা কি হতো বলেন দ্রুত বলেন। টুমরো হলে অ্যান্সারটা কি হতো বলেন? টুমরো হলে অ্যান্সারটা কি হতো? টুমরো যদি হতো তখন অ্যান্সার হতো কিন্তু কুড কমপ্লিট, তাই না? ফিউচারে কি হয়? উড বা কুড হয়। ফিউচারে কি হয়? উড বা কুড হয়, তাই না? ওকে, এই তো আমাদের পড়াশোনা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখিয়ে আজকের এই ক্লাসটি শেষ করতে চাই। কোন কোশ্চেনটা যেন? এই যে এই কোশ্চেনটা দেখিয়ে ক্লাসটা শেষ করতে চাই। এই যে এটা ডান, আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ। এই যে এই কোশ্চেন নাম্বার 1, টক্স আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট, পরে যেন কি হয়? লাস্ট কোশ্চেন। দ্রুত বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন, আমরা ক্লাসটা এখানে শেষ করব। হ্যাঁ বলেন অ্যান্সারটা কি হবে তাহলে? দ্রুত বলে ফেলেন, বলেন একের অ্যান্সার কি হবে? অ্যাজ ইফ এর পূর্বে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাই না? তাহলে অ্যাজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, আমরা কিন্তু জানি অ্যাজ ইফ এর পরে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ অ্যান্সার হবে আন্ডারস্টুড, তাই না? অ্যান্সার হবে কি বলেন? আন্ডারস্টুড। জাস্ট ভার্বের কোন ফর্ম বলেন তো? জাস্ট ভার্বের পাস্ট ফর্ম তাহলে হবে। ওকে, সো তাহলে মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটি কিন্তু ডান। আশা করি সবকিছু ঠিকঠাক বুঝতে পেরেছেন। সবকিছু ক্লিয়ার কিনা বলেন? সবকিছু ক্লিয়ার কিনা? সবকিছু কি ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত জানান তো। সবকিছু কি ঠিকঠাক বুঝতে পেরেছেন? এভরিথিং ক্লিয়ার? সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, এভরিথিং ক্লিয়ার কিনা একটু দ্রুত লিখেন তো। মোটামুটি সবকিছু ঠিক আছে না? ওকে, ভেরি গুড। সবকিছু যেহেতু ঠিকঠাক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটি তাহলে কিন্তু আমরা এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু আবারও আগামী সপ্তাহে সম্ভবত 2টা লিটারেচারের ক্লাস আছে, তাই না? ইকবাল লিখেছেন অল ক্লিয়ার। ওকে, মোটামুটি সবাই তাহলে অল ক্লিয়ার লিখবেন। বাট আমরা হচ্ছে কিন্তু এই ক্লাসটি এখনই শেষ করে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে তাহলে, তাই না? ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকে এই ক্লাসটা এখানে। হ্যাঁ, আমাদের আপনাদের সাথে আগামী ক্লাসে তাহলে আমাদের যেই টপিকটি নিয়ে পড়বো আমরা হচ্ছে